বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টির কারণে শহরটা যেন আজ ডুবে যেতে চায়। সিবিআই অফিসের বিশাল দালান থেকে বেরিয়ে আসে আবির। তার পরনে একটা সস্তা এবং ঢিলেঢালা সুতির শার্ট, যা বৃষ্টিতে ভিজে গায়ের সাথে লেপ্টে আছে। হাতে একটা পুরনো ব্যাগ। আবির এই অফিসের একজন সাধারণ কেরানি। তার চশমার কাঁচটা পানিতে ঘোলা হয়ে আছে। অফিসের সবাই তাকে নিয়ে হাসাহাসি করে। কেউ তাকে খ্যাত বলে রাখলে সে শুধু বোকাটে হাসি দিয়ে সবটা মেনে নেয়। তার সাধারণ চলাফেরা আর বিরক্তিকর ভাবের কারণে কেউ তাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করে না। বাসের জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও যখন কোনো গাড়ি পায় না, তখন সে ঠিক করে শর্টকাট রাস্তা দিয়ে বাসায় ফিরবে। জুতো জোড়া হাতে নিয়ে সে একটা নির্জন গলির দিকে হাঁটা শুরু করে। গলিটা ঘুটঘুটে অন্ধকার। গলির ভিতরে ড্রেনের পচা গন্ধ আর বৃষ্টির ঝাপটায় পরিবেশটা যেন বিষাক্ত হয়ে আছে। কিছু দূর এগোতেই আবিরের কানে আসে আর্তনাদের শব্দ। সে থমকে দাঁড়ায়। দেওয়ালের আড়ালে উকি দিয়ে দেখে বিভৎস এক দৃশ্য। 5 জন মিলে একটা ছেলেকে পশুর মতন পেটাচ্ছে। যারা মারছে তাদের প্রত্যেকের চেহারা তামিল মুভির ভিলেনদের মতন। ছেলেগুলোর লিডার মিরাজ হাতে একটা লোহার রড নিয়ে দাঁড়িয়ে আছে। বাকি 4 জনের নাম রকি, জামাইকা, কালু আর বিল্টু। মাটিতে পড়ে থাকা ছেলেটার নাম সুজন। তার সারা শরীর রক্তে ভিজে একাকার। ওই খানকি পোলা, তোর এত বড় সাহস! তুই আমাদের দেখা মেয়েকে আমাদের সামনে নিয়ে ঘুরিস? তোর এত বড় সাহস! হারামের বাচ্চা, তোকে আজ এই গলির ভিতরেই জবাই করে দেব। ভাই, আমার ভুল হয়েছে, আমি আর কখনো এরকম করব না। মিরাজ হাসতে থাকে। বুট জুতো দিয়ে সুজনের মুখে জোরে একটা বাড়ি দেয়। সুজনের অপরাধ, সে শ্যাডো গ্যাংয়ের কয়েকজনকে, মানে এদেরকে একটা মেয়েকে উত্ত্যক্ত করতে দেখে বাধা দিয়েছিল। সেই অপরাধেই আজ তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। মিরাজ জোরে রড দিয়ে সুজনের পায়ে আঘাত করে বলে, কিরে, চিৎকার কর। তোর চিৎকার আমার শুনতে ভালোই লাগছে রে। বাঁচান আমাকে, দয়া করে মারবেন না। আমি কাউকে কিছু বলবো না, কেউ বাঁচাও আমাকে। সুজন যন্ত্রণায় চিৎকার করে হাত জোর করে অনুনয় বিনয় করে, কিন্তু মিরাজের চোখে দয়া বলতে কিছুই নেই। সে সুজনের চুলের মুঠি ধরে টেনে তোলে। শ্যাডো গ্যাংয়ের কাছে নাক গলানোর ফল কি হয় জানিস? তুই আমাদের ক্রাইম দেখেছিস, এখন তোর চোখ দুটো উপড়ে নেওয়া দরকার। আবির দেওয়ালের আড়ালে দাঁড়িয়ে ভয়ে কাঁপতে থাকে। তার বুক ধড়ফড় করছে, মাথাটা যেন ঝিমঝিম করে ওঠে। সে ভয়ে ওখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তার পায়ের নিচে থাকা একটা টিনের কৌটায় শব্দ হয়ে যায়। সাথে সাথেই মিরাজের দলবল ওদিকে তাকালো। ওই, কে ওখানে? ধর ওটারে। রকি আর কালু দৌড়ে গিয়ে আবিরকে ধরে ফেলে। টেনে হিঁচড়ে তাকে মিরাজের সামনে নিয়ে আসা হয়। আবির ভয়ে বড় বড় ঢোক গিলতে শুরু করেছে। তার হাত থেকে ব্যাগটা কাদায় পড়ে যায়। সে হাত জোর করে কাঁদতে শুরু করে। ভাই, আমাকে ছেড়ে দেন। আমি একজন গরিব মানুষ, কেরানির চাকরি করি। আমি কিছু দেখিনি ভাই। দেখিসনি? কি রে, এত ভয় পাচ্ছিস কেন? কি দেখছিস বল? বিল্টু, দেখতো মালটা কোনো সাংবাদিক কিনা। রিপোর্টার হলে আজকে এটারেই এখানে খতম করব। বিল্টু আবিরের পকেট হাতড়ায়। সেখানে আবিরের পুরনো আমলের একটা অর্ধভাঙা ফোন আর মাত্র কয়েকশো টাকা বের করে নিল। আবিরের পকেটে এমন অবস্থা দেখে হাসতে থাকে ওরা। বিল্টু নামের ছেলে বলে, ভাই, মালটা তো দেখি আসলেই গরিব। 300 টাকা আর এই ভাঙড়ি ফোন পড়ে আছে পকেটে। শালার কাছে মালপাতি কিছুই নেই ভাই। আরে, তবুও মালটা চাকরি করে, আমাদের মতো মাস্তান না। তা চাকরিজীবী বলদ বোকাচন্দ্র, তোমার নাম কি? ভাই, আমার নাম আবির। আবির নাকি শুধু আবির? জি, শুধু আবির। বস, এই আওয়ালটাকে মেরে দিই, এই তো সব দেখে ফেলেছে। মিরাজ এবার আবিরের দিকে এগিয়ে আসে। আবিরের হাঁটু কাঁপছে ভয়ে, মুখ দিয়ে ফেনা বের হওয়ার মতন অবস্থা। সে মিরাজের পা চেপে ধরে। মাফ করে দেন ভাই, আমি খুব অসহায়। আমার বাসায় অসুস্থ বাবা আছে। আমি খোদার কসম কিছু দেখি নাই, কিছু জানি না ভাই। মিরাজ আবিরের ভীতু চেহারা দেখে হো হো করে হাসতে শুরু করলো। সে আবিরের চশমাটা খুলে মাটিতে ছুঁড়ে ফেলে।
আবির আবছা চোখে মিরাজকে দেখার চেষ্টা করে। মিরাজ আবিরের গাল টিপে ধরে বলে, না রে রকি, মারিস না। বেচারা বোকা শোকা লোক, দেখছিস না ভয়ে কেমন হাঁটু কাঁপছে। এরে মারলে হাতের রক্ত নষ্ট হবে। আগে ওই শুয়োরের বাচ্চাকে শেষ করি। ওই বিল্টু, মাল দে। মিরাজের কথা শুনে বিল্টু ছেলেটা একটা রামদা বের করে। সে কোনো কিছু না বলে সুজন নামে ছেলেটার পায়ে জোরে কোপ দেয়। আবির আর সুজন চেঁচিয়ে ওঠে। ও আল্লাহ গো, মরে গেলাম। আল্লাহ, আমি বাড়ি যাব। বাবা, আমি বাড়ি যাব। আমি কোথায়? কে আমি? সবাই আবিরের কথা শুনে হেসে ওঠে। মিরাজ আবিরকে টেনে সাইডে এনে সুজনের গলায় কোপ দেয়। সুজন ছটফট করে সেখানেই মারা গেল। আবির চোখে হাত দিয়ে মাটিতে বসে পড়ে। কয়েক মিনিট পর মিরাজ এসে আবিরকে লাঠি দিয়ে উঠালো। ওই ছাগলের বাচ্চা, ভিতুর গন্ডি, ওঠ এদিকে তাকা। আবির কাদায় মুখ থুবড়ে পড়েছিল। সে উঠে দাঁড়াতেই একটা চড় মারে মিরাজ। তারপর টুটি চেপে ধরে বলে, যা চলে যা এখান থেকে, পিছনে তাকাবে না। আর কিছু কি দেখেছিস এখানে? না না ভাই, আমি কিচ্ছু দেখিনি। একদম অন্ধ আমি। আমি আজ এ পথ দিয়ে আসিনি। আমি নিজেই নিজের নাম ভুলে গেছি ভাই। গুড, তাহলে শোন, এই এলাকায় যদি তোরে রোজ দেখি তাহলে টাকা দিয়ে যাবি আমাদের, না হলে তোরে কুচি কুচি করে ড্রেনে ভাসিয়ে দেব। মনে থাকবে, যখনই দেখা হবে তখনই টাকা দিবি। আর যদি এই বিষয়গুলো কেউ জানছে তাহলে তোরে যে কি করব সেটা নিশ্চয় বুঝতে পারছিস। জি 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 ভাই, আমি চলে যাচ্ছি। কিছুই দেখিনি আমি। আর শোন, মিরাজ হঠাৎ করে আবিরের গালে কয়েকটা চড় বসিয়ে দেয়। আবিরের গাল লাল হয়ে গেছে। মাথাটা যেন ভনভন করতে থাকে ওর। ঘুরে এসে কাদার উপরে পড়ে গেল। মিরাজ আর তার দলবল সুজনকে ওখানে ফেলে রেখে হাসতে হাসতে চলে যায়। আবির অনেকক্ষণ কাদার মধ্যে পড়ে থাকে। তারপর চুপচাপ উঠে দাঁড়ায়। তার পুরনো চশমাটা কুড়িয়ে নেয় এবং ধীর পায়ে বাড়ির দিকে রওনা দিল সে। বাসায় পৌঁছানোর পর শুরু হয় আর এক ঝামেলা। দরজা খুলতে সামনে দাঁড়ায় তার সৎমা রিমা। রিমার বয়স খুব বেশি নয়, 40-এর কাছাকাছি, কিন্তু তার ব্যবহার অত্যন্ত বাজে। সে আবিরকে দেখে চিৎকার শুরু করে। আবার ভিজে এসেছিস পাজি ছেলে? ভিজলে যদি জ্বর আসে তাহলে তখন সংসারটা চলবে কিভাবে রে? হতচ্ছাড়া, পানি পড়েছে মেঝেতে, পরিষ্কার কর। মা, অনেক কষ্ট করে এসেছি আজ। করব না আজ? ওই কি বললি? তুই করবি না তো ঘরের মেজোটা তো তোর বাপ পরিষ্কার করবে না? তা এত দেরি করলি কেন? এত রাতে কোথায় মরতে গিয়েছিলি? মা, বাইরে বৃষ্টি, তাই দেরি হয়েছে। এভাবে বলছেন কেন? বাজার কোথায় রে হতচ্ছাড়া? তোরে সকালে টাকা দিয়ে বললাম আসার সময় মাছ আর সবজি নিয়ে ফিরবি। এখন দেখতাছি নবাবজাদা খালি হাতে ফিরছে। ঘরের মানুষগুলো কি পাথর চিবিয়ে খাবে? আবির মাথা নিচু করে ভিজে একাকার হওয়া শরীর নিয়ে দাঁড়িয়ে থাকে। তার হাত পা কাঁপছে। সে ধীর গলায় বলতে চায়, মা, রাস্তায় ছিনতাই হয়েছে। আমার ফোন আর টাকা সব নিয়ে গেছে। কথা শেষ হওয়ার আগে দ্রুতগতিতে একটা চড় এসে পড়ে আবিরের গালে। ঠাস করে শব্দ হয়। আবিরের চশমাটা নাগের ডগায় ঝুলে পড়ে। রিমা বলে, চিন্তাই হয়েছে না, তোর নেশার কাজে লাগিয়েছিস রে হতচ্ছাড়া। তোর মতো আস্ত এক কুলাঙ্গার এই ঘরে জন্ম নিয়েছে বলেই আজ আমাদের এই দশা। সারাদিন ওই কেরানিগিরি করিস, বেতন পাস 2 আনা, তার উপর আবার টাকা হারাইয়া আসিস। লজ্জা করে না তোর? তোর মা তো মরে গিয়ে বেঁচেছে, এই আপদ আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে গেছে। তোর মা যেমন ছিল অলক্ষী, তুইও হয়েছিস তেমন এক অপায়া কুলাঙ্গার। তোরে পেটে ধরে সে প্রমাণ করে গেছে যে সে কুলাঙ্গার জন্ম দেয়ায় ওস্তাদ ছিল। আবিরের বুকটা ফেটে যাচ্ছে। নিজের অপমান সে সহ্য করতে পারে, কিন্তু মৃত মাকে নিয়ে এমন কুৎসিত কথা তার সহ্য ক্ষমতার বাইরে। সে কাঁপা গলায় বলে, আপনি আমাকে মারেন, যা খুশি বলেন, কিন্তু আমার মরা মাকে নিয়ে কিছু বলবেন না। এই কথা শোনা মাত্র রিমার জেদ যেন কয়েক গুণ বেড়ে যায়। সে আবিরকে ধাক্কা দিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে আরও একটা চড় কষায়। তারপর বলে, ওরে আমার মায়ের ভক্ত রে, মায়ের জন্য খুব দরদ উতলে উঠছে। তোর মা যদি এতই ভালো হতো
তাহলে তোর মতো একটা ভিখারিকে এভাবে রাস্তায় ছেড়ে যেত না। তোর দেখাশোনা করতেই তো তোর বাপে সব টাকা নষ্ট করেছে। ওই যে ভেতরে পড়ে আছে তোর পঙ্গু বাপ, ওটাও তো আর এক বোঝা। বাপ বেটা মিলে আমার জীবনটা তেজপাতা করে দিল। একজন ঘরে শুয়ে শুয়ে হাগে মতে, আর একজন বাইরে গিয়ে টাকা বিলিয়ে আসে। হতচ্ছাড়া নেশাখোর, তোর মতো গরিবের ঘরে কেন যে আসলাম? না আছে টাকা, না আছে ক্ষমতা। রাস্তায় মানুষ তোরে মারবে, আর ঘরে এসে তুই আমার অন্ন ধ্বংস করবি। তোর মতো অপদার্থের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। যা ভেতরে গিয়ে তোর ওই আদমরা বাপের পাশে গিয়ে বস। কাল যদি বাজার না আসে তবে তোরে আর এই ঘরে ঢুকতে দেব না, মনে রাখিস। আবির চুপ করে দাঁড়িয়ে আছে, কান্না পাচ্ছে ওর। রোজ অফিসে গেলে কারো না কারো কাছে বকাঝকা খায়, বাড়িতে আসলেও এমন শুনতে হয়। রিমা আবার বলে, তোরে জন্ম দিয়ে তোর মা আপদ বিদায় করেছে, এখন আমি তোর বোঝা টানছি। একটা কেরানির চাকরি করিস, তাতে সংসার চলে না, আবার সব হারাইয়া আসিস। সে বিশ্রী ভাষায় গালিগালাজ করতে থাকে। আবির কোনো কথাই না বলে টলতে টলতে ভেতরের ঘরে যায়। তার গাল দুটো লাল হয়ে ফুলে আছে, ঠোঁটের কোণে সামান্য রক্ত। পাশের ঘর থেকে তখনও রিমার গালিগালাজ আর অভিশাপ ভেসে আসছে। আবির দেখে তার বাবা মানিক পানি ভরা চোখে তার দিকে তাকিয়ে আছে। প্যারালাইসিসে আক্রান্ত হয়ে লোকটা একদম নিস্তেজ। আবিরকে দেখে মানিকের চোখে পানি চলে আসে। তিনি তার ছেলেকে খুব ভালোবাসে। তিনি জোর গলাতে কথা বলতে পারে না। আবির বাবার পাশে বসে তার হাতটা শক্ত করে ধরে। কাঁদছো কেন তুমি? চিন্তা করো না বাবা, সব ঠিক হয়ে যাবে। আমি আছি তো। চাকরিটা সামান্য, তবে এটা ছাড়া যে কোনো উপায় নেই আমার। যা বেতন পাই তা দিয়ে সংসার চলছে। তুমি ভুল করেছিলে বাবা। আমার মা মারা যাবার পর এই মহিলাকে বিয়ে করে। বাবা, আমার জন্য আর কত করবি? তুই বরং চলে যা বাবা এখান থেকে। আমি মরলে কিছু আসে যাবে না রে। আহ বাবা, এসব বাজে কথা বলবা না তো। তুমি ছাড়া কেউ নেই আমার। আমি যাই করি সেটা সব তোমার জন্য। কিন্তু তোকে দেখে খুব কষ্ট হয় রে বাবা। তুই ভালো জায়গাতে গিয়ে থাক, একা একটা বিয়ে করে একসাথে থাকিস। সবাই রে কইবি তোর বাবা মা নেই। চুপ থাকো তো তুমি। খাবার তো খাওনি। ব্যাগে রুটি আছে বাবা, তোমার জন্য রাখছিলাম, খেয়ে নাও। আমি পাশের ঘরে যাই, ঠান্ডা লাগছে। আবির উঠে দাঁড়ায়। মানিকের চোখের কোণ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ে। তিনি বুঝতে পারে তার ছেলের ওপর দিয়ে কি ঝড় যাচ্ছে। রিমা পাশের ঘর থেকে তখনও চিৎকার করছে। আবির জানালার বাইরে অন্ধকারের দিকে তাকায়। বৃষ্টির শব্দে রিমার গালিগালাজ ছাপিয়ে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে। সকাল হয়। জানালার ছেঁড়া পর্দা দিয়ে রোদের একটা ফালি এসে আবিরের মুখের ওপর পড়ে। সারা রাত জ্বরে শরীরটা পড়েছে তার। মাঝরাতে শরীরের ব্যথাটা এতটাই বাড়ে যে সে কয়েকবার কুঁকড়ে ওঠে, কিন্তু সকালে সেই ব্যথার চেয়েও বেশি যন্ত্রণাদায়ক শব্দ তার কানে ঢোকে। তার সৎমা রিমার কর্কশ গলা সারা বাড়ি প্রতিধ্বনিত হচ্ছে। রান্নাঘরে বাসন কোষণ আছাড় দেওয়ার শব্দে আবিরের তন্দ্রা ভেঙে গেছিল। সে চোখ মেলে তাকাতেই দেখে শরীরটা আগের মতোই ভারী হয়ে আছে। তখনই কানে আসে, ওরে আমার রাজপুত্র রে, এখনো নবাবের মতো বিছানায় পড়ে আছিস? সূর্য মাথায় উঠে গেল, সেদিকে খেয়াল নেই নাকি? কালকের ওই ছিনতাইয়ের গল্প সাজিয়া সারাদিন ঘরে বসে ডাল ভাত গিলবি? রিমা ঘরের ভেতরে ঢুকে এই কথাটা বলেছে। তার হাতে একটা ঝাড়ু। সে আবিরের গায়ের পাতলা চাদরটা একটানে সরিয়ে দিল। আবির ধরপড় করে উঠে বসে। তার মাথাটা বনবন করে ঘুরছে। কাল রাতে সেই মারের দাগগুলো এখন কালচে হয়ে ফুলে আছে, কিন্তু রিমার চোখে কোনো দয়া নেই। সে কোমরে হাত দিয়ে বলে, এভাবে পেঁচার মতো তাকিয়ে আছিস কেন? কাল যে টাকাগুলো গিলে এলি তার বিচার কে করবে? আজ যদি বাজার না আসে তবে তোর ওই পঙ্গু বাপের মুখে আমি ছাই দেব। মনে রাখিস হতচ্ছাড়া কুলাঙ্গার। আবির এতক্ষণ চুপ ছিল, কিন্তু তার ধৈর্যের বাঁধ ছিঁড়ে যাচ্ছে। সে বিছানা থেকে পা নামিয়ে ধীর পায়ে দাঁড়ায়। তার চোখ দুটো লাল হয়ে আছে। সে রিমার চোখের দিকে সরাসরি তাকালো।
এমনভাবে তাকানো দেখে রিমা কিছুটা থমকে গেলেও পরক্ষণে দ্বিগুণ তেজে চেঁচিয়ে ওঠে। মা, সকাল সকাল আপনার মুখ থেকে বিষ উগরানো বন্ধ করুন। আমি শখ করে টাকা হারাইনি, ছিনতাই হয়েছে, সেটা আপনাকে বলেছি। আর আমার বাবাকে নিয়ে কথা বলবেন না, উনি অসুস্থ, ওনার কোনো দোষ নেই, দুবেলা তো ঠিকমতো খেতেই দেন। আবিরের সৎমা আবিরের সাথে যেমনটা করুক তার বাবাকে কিছুটা হলেও দেখাশোনা রাখে, তাই আবির না চাইতেও থাকতে হয়। বাবাকে ফেলে এসে যেতে পারে না। আবিরের কথা শুনে যেন রিমা আকাশ থেকে পড়ে। এই চর খাওয়া কথা হজম করা ছেলেটা আজ মুখে মুখে তর্ক করছে। রিমার রাগ এবার চরমে ওঠে। সে আবিরের দিকে এগিয়ে আসে। কি বললি? তুই আমার মুখে মুখে কথা বলিস? এত বড় সাহস তোর? আমার অন্যের লালিত পালিত হয়ে এখন আমারই ওপর গর্জন করছিস? তোর মতো অপদার্থের বেঁচে থাকাটাই তো পাপ। তোর ওই মরা মা তোকে কোনো শিক্ষা দিয়ে যায়নি, কেবল একটা বোঝা বানিয়ে রেখে গেছে। আমার মা শিক্ষা দিয়েছে বলেই আজ অবধি আপনাকে সহ্য করছি। মা নেই বলে আপনি প্রতিদিন তাকে অপমান করবেন, সেটা আর হতে দেব না। আপনার যদি এতই কষ্ট হয় তবে আপনি চলে যান না কেন? বাবার পেনশন আর আমার সামান্য বেতনে আমাদের চলে যাবে। কি? আমি চলে যাব? এই ঘরের দখল নিতে চাস তুই? কথাটা বলে সে সর্বশক্তি দিয়ে আবিরের বাগালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। ঠাস করে একটা শব্দ হলো। আবিরের চশমাটা ছিটকে মেঝেতে পড়ে যায়। তার কানের ভেতরে ভো ভো শব্দ হতে থাকে। পাল্টা মুহূর্তের মধ্যে আগুনের মতন গরম হয়ে ওঠে। সে আর সহ্য করতে পারে না। আবিরও চর ফেরত দেবার জন্য হাতটা ওপরে তোলে। সে ঠিক করে ফেলে আজ এই অপমানের একটা শেষ করবেই। সে রিমার দিকে হাতটা চালিয়ে দিতে যাবে, ঠিক সেই মুহূর্তে তার মনে হয় ঘরের কোণে ছায়ার মতন কেউ দাঁড়িয়ে আছে। ঝাপসা চোখে সে দেখে তার নিজের মা সেখানে দাঁড়িয়ে। তার শান্ত শীতল চোখ দুটো আবিরের দিকে তাকিয়ে আছে। মা যেন খুব করুণ স্বরে বলছেন, না বীর, এটা করিস না। সে তোর এখন মা হয়, মায়ের গায়ে হাত তুলতে হয় না বাবা। আবিরের হাতটা মাঝপথেই থমকে যায়। তার সমস্ত শরীর থরথর করে কাঁপছে। সে বড় বড় শ্বাস নিতে থাকে। তার বুকের ভেতরটা যেন ফেটে যাবে। সে ধীরে ধীরে হাতটা নামিয়ে নিল। মাথা নিচু করে সে দাঁড়িয়ে থাকে। তার এই শান্ত হওয়াটাকে রিমা ভাবে তার দুর্বলতা। সে আরও প্রশ্রয় পায়। সে আবিরের সামনে এসে তার জামার কলার চেপে ধরে বলে, কি হলো? হাত তুলছিলি যে? মারবি আমাকে? মার দেখি কত বড় বুকের পাটা তোর। একটা কেরানি হয়ে তুই আজ বাড়ির মালিক হতে চাস? তোর মতো কুলাঙ্গারকে রাস্তায় কুকুরের সাথে খাবার খাওয়ানো উচিত। রিমা এবার আরও নোংরা গালিগালাজ শুরু করে। সে আবিরের কপালে আঙুল দিয়ে ধাক্কা মারতে থাকে। আবির নিথর হয়ে সব শুয়ে যায়। তার চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। এই যে এখন কান্নাকাটি করছিস, এটা তোর অভিনয়। কালকের টাকাটা তুই নেশা করে উড়িয়েছিস আমি জানি। তুই তো তোর বাপের রক্ত পাসনি, পেয়েছিস ওই অলক্ষী পেটে কান্নাকার রক্ত, যার কোনো চরিত্র নেই। তার ছেলের তো এই অবস্থাই হবে। রিমা সমানে আজে বাজে কথা বলে যাচ্ছে। আবির শুধু মাথা নিচু করে নিজের নখের দিকে তাকিয়ে থাকে। তার কান দিয়ে কথাগুলো ঢুকছে আর তীরের মতন বিঁধছে, কিন্তু সে আর পাল্টা কোনো কথা বলে না। সে জানে এই পরিবেশ থেকে বেরিয়ে যাওয়াই তার একমাত্র পথ। রিমা এক পর্যায়ে হাঁপিয়ে উঠে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। যা, এখনই বের হ ঘর থেকে। আজ যদি ফেরার সময় বাজার আর টাকা না নিয়ে আসিস, তবে তোর বাপের ঔষধ আমি ড্রেনে ফেলে দেব। আর শোন, কালকের পর থেকে তোর ওই কেরানিগিরি চলবে না। অতিরিক্ত কিছু করবি যাতে ঘরে টাকা আসে, না হলে গলায় দড়ি দিয়ে মর। আবির কোনো কথা না বলে নিজের ভাঙা চশমাটা কুড়িয়ে নেয়। সে ধীর পায়ে কলপারের দিকে এগিয়ে যায় হাত মুখ ধুতে। তার পেছনে তখনও রিমার বিশ্রী চিৎকার আর অভিশাপ ভেসে আসছে। প্রধানমন্ত্রী আজিজ খান বসে আছে সোফাতে, হাতে গাঁজার চুরুট। তামাকের ধোঁয়ার মাঝে মিশে আছে কাঁচা রক্তের উৎকট গন্ধ। ঘরের মাঝখানে একটা লোক নিথর হয়ে পড়ে আছে। লোকটাকে কিছুক্ষণ আগে আজিজ খান নিজের হাতে কুপিয়েছে। তার হাতে থাকা ভারী ধারালো ছুরিটা এখনো রক্তে জবজবে হয়ে আছে। আজিজের পরনের সাদা পাজামা পাঞ্জাবিতে রক্তের ছিটে লেগে এক বিভৎস রূপ ধারণ করেছে, কিন্তু
তার মুখে কোনো অনুশোচনা নেই, বরং এক ধরনের পৈশাচিক আনন্দ খেলা করছে। তার বয়স এখন 65, কিন্তু শরীরের শক্তি তার আর মনের হিংস্রতা যেন 20 বছরের যুবকের মতন। ছেলেটাকে মারার কারণ ছেলেটা সাংবাদিক ছিল, তার তথ্য ফাঁস করে দিচ্ছিল ছেলেটা, এই জন্য তুলে এনে কুপিয়েছে। ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে মেহরাব, তার বয়স এখন 50, চিপচিপে গরম, কাঁচা পাকা চুল আর চোখে মুখে এক অদ্ভুত জড়তা। গত 30 বছর ধরে সে এই মানুষটার ছায়া হয়ে আছে। যখন তার বয়স 20 ছিল, তখন থেকে সে আজিজের সহকারী। আজিজ তখন প্রধানমন্ত্রী ছিল না, সে ছিল কেবল এক এমপির বুকে যাওয়া ছেলে। মেহরাবের মা মৃত জয়ন্তী সেন ছিল একজন নামকরা ভিআইপি যৌনকর্মী। আজিজ খানের বিছানা গরম করত। জয়ন্তী আজিজের বিছানায় সবসময় পড়ে থাকতো। আজিজের ইচ্ছে ছিল সবসময় বয়সে বড় কারোর সাথে বিছানায় সময় কাটানো। তাই জয়ন্তীর কথায় তার ছেলেকে ভালো কাজের আর বেশ্যার ছেলে পরিচয় মুছে যায় যেন, তাই ছেলেকে আজিজের কাছে রাখতে বলে। জয়ন্তী মারা গেছে অনেক আগেই, কিন্তু মেহরাবের কপালে বেশ্যা ছেলে তকমাটা চিরস্থায়ী হয়ে গেছে। আজিজ খান হাতের ছুরিটা সোফায় ছুঁড়ে মারে। তার চোখে মুখে তখনও খুনের নেশা। সে মেহরাবের দিকে তাকিয়ে দাঁত বের করে হাসে। কিরে জয়ন্তীর বাচ্চা, আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? তোর কি কলিজা ফেটে যাচ্ছে এই রক্ত দেখে? হ্যাঁ? মেহরাব চমকে ওঠে। সে মাথা নিচু করে মেঝের দিকে তাকিয়ে থাকে। আজিজের এই অমানসিক রূপ তার চেনা, তবু প্রতিবার সে নতুন করে শিউরে ওঠে। সে কোনো কথাই বলে না, কিন্তু আজিজের তাতে মেজাজ আরো বিগড়ে যায়। কিরে খানকির পোলা, কানে কি তুলা দিয়েছিস? কথা বলছিস না কেন? তোর মা যখন আমার বিছানায় শুয়ে তোর এই চাকরিটা চাইছিল, তখন তো মুখে খুব ক্ষয় ফুটতো তোর। হ্যাঁ, এখন তুই এমন বোবা হয়ে আছিস কেন? হ্যাঁ? মেহরাব খুব ধীরে মাথা তোলে। তার গলায় শব্দ আটকে যায়। সে অনেক কষ্টে বলে, না স্যার, আমি আসলে দেখছিলাম আপনি ঠিক আছেন কিনা। এই কথা শোনা মাত্রই আজিজের সাঙ্গপাঙ্গরা যারা ঘরে বসে মদ খাচ্ছিল, তারা হো হো করে হেসে ওঠে। তারাও মন্ত্রী, আইনমন্ত্রী রফিজ হাসতে হাসতে বলে, আজিজ ভাই, বেশ্যার ছেলেরও ঠিকই বলেছে, ও তো মায়ের গুণের ছিটেফুটাও পেয়েছে, যত্ন করতে জানে ভালোই। আজিজ খান চিৎকার করে ওঠে। সে দ্রুত পায়ে মেহরাবের সামনে গিয়ে দাঁড়ালো। মেহরাব পিছু হাঁটতে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকে যায়। আজিজ হঠাৎ তার হাত চালিয়ে দেয় মেহরাবের গালে। ঠাস করে একটা প্রচণ্ড চড় পড়ে মেহরাবের গালে। 50 বছরের লোকটা টাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে যায়। তার ঠোঁটের কোণ ফেটে রক্ত বেরোতে শুরু করে। আমার যত্ন তুই করবি? হেই কুলাঙ্গার, তোর জন্মের কোনো ঠিক নেই আর তুই আসছিস আমার খোঁজ নিতে? হ্যাঁ? তোর মা জয়ন্তী তোরে কেন এখানে রেখে গেছে জানিস? যাতে তোর নামের থেকে বেশ্যার ছেলে নামটা মুছে যায়। 25 বছর ধরে নুন কাটছিস আমার, আর এখন আমার মুখের ওপর কথা বলিস? হ্যাঁ স্যার, আমি তো কিছু বলিনি। চুপ শালা। মেহরাব মেঝেতে পড়ে থাকা অবস্থায় মাথা নিচু করে থাকে। তার ভেতরে কোনো প্রতিবাদ নেই, শুধু এক সমুদ্র হাহাকার আছে। তার চোখের সামনে তার মৃত মায়ের মুখটা ভেসে ওঠে। মা তাকে বলেছিল আজিজকে কখনো চটাতে না, কারণ এই পৃথিবীতে তাদের কোনো আশ্রয় নেই। মেহরাব আজ বুঝতে পারে সে আশ্রয় কতটা বিষাক্ত। আজিজ খান এবার নিজের পা দুটো মেহরাবের মুখের সামনে এগিয়ে দেয়। তার দামি চামড়ার জুতোর মৃতর লোকটার রক্ত লেগে আছে। সে বলে, কিরে, নিজের প্রফেশন ভুলে গেলি নাকি? তোর মা তো শরীর দিয়ে টাকা কামাতো, তুই না হয় গায়ের জামা দিয়ে কামা। এই দেখ, আমার জুতায় কেমন রক্ত লেগে আছে। নিচু হ, নিচু হ। নিচু হয়ে বসে তোর গায়ের এই শার্ট দিয়ে আমার জুতা পরিষ্কার কর। এক ফোঁটাও রক্ত যেন লেগে না থাকে, মনে থাকবে। ঘরের সবাই তখন মেহরাবকে নিয়ে উপহাস করছে। কেউ বলছে বেশ্যার ছেলে, কেউ বলছে জন্মের ঠিক নেই। মেহরাব পাথরের মতন বসে থাকে। সে ধীরে ধীরে তার পরনের ইস্ত্রি করা সাদা শার্টটার হাতা দিয়ে আজিজের জুতো মুছতে শুরু করে। শার্টের সাদা কাপড়টা রক্তে লাল হয়ে যাচ্ছে। মেহরাবের শরীরের প্রতিটি কোষ ঘৃণায় কুঁকড়ে উঠছে, কিন্তু সে মাথা তোলে না। আরো নিচু হ। তোর গায়ের পুরো শার্টটা ভিজিয়ে দে এই রক্তে। আজ এই কাপড় পরেই তুই বাসায় যাবি, যাতে সবাই বোঝে তুই কার গোলাম। তোর মা যদি আজ বেঁচে থাকতো, তবে দেখতো তার ছেলে কত বড় গোলাম হয়েছে। আজিজ খান মেহরাবের পিঠে একটা লাথি মারে। মেহরাব উপর হয়ে পড়ে যায় সেই মৃত দেহটার পাশে। রক্তের উষ্ণতা সে নিজের চামড়ায় অনুভব করে। তার মনে হয় 25 বছর আগে সে যখন 20 বছরের চকবগে যুবক ছিল, সেদিনই হয়তো তার আত্মাটা মরে গিয়েছিল।
এখন কেবল এই মাংসের বিন্দুটা বেঁচে আছে অপমান সহ্য করার জন্য। ঘরে থাকা বাকি মন্ত্রী আর সাঙ্গপাঙ্গরা হাসতে থাকে। আজিজ খান মেহরাবের চুলে মুঠি ধরে তার মুখটা ওপরে তোলে। মেহরাবের মুখ এখন সেই মৃত লোকটার রক্তে ছিটেই মাখামাখি। কিরে বেশ্যার ছেলে, কষ্ট হচ্ছে নাকি মায়ের মতো অভ্যাস হয়ে গেছে রে? শোন মেহরাব, তুই হচ্ছিস আমার ঘরের ওই কুকুরটার মতো। খাবার দেবো, মারবো, কিন্তু তুই কোথাও যেতে পারবি না, কারণ এই 25 বছর ধরে তোরে আমি মানুষ থেকে জানোয়ার বানিয়ে ছেড়েছি। মেহরাব কিছু বলে না, সে শুধু নিষ্পলক চোখে আজিজের দিকে তাকিয়ে থাকে। আজিজ সে দৃষ্টি সহ্য করতে পারে না, সে আবার একটা চড় মারে। মেহরাব আবার মেঝেতে মুখ থুবড়ে পড়ে। যা, এবার গিয়ে সব রক্ত পরিষ্কার কর, ঘরটা যেন চকচকে থাকে। আর শোন, কাল সকালে জলদি আসবি। আজিজ হাসতে থাকে। সে হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে যায়। তার পেছনে বাকি মন্ত্রীরাও বেরিয়ে যায়। থেকে যায় 3 জন লোক, একজন অর্থমন্ত্রী, একজন মেজর সেনাপ্রধান আর একজন আজিজের বডিগার্ড। মেহরাবের দিকে তাকিয়ে ওরা চুপ করে থাকে, তারপর হেসে সেখান থেকে চলে যায়। মেহরাব জোরে শ্বাস নিয়ে মেঝেটা পরিষ্কার করতে থাকে। একটি পরিত্যক্ত গুদামের মাঝখানে একটা কাঠের চেয়ারে বাঁধা অবস্থায় ছটফট করছে এমপি মিজান। তার চারপাশটা অন্ধকার, শুধু মাথার উপরে একটা টিমটিমে হলুদ বাল্ব দুলছে। মিজানের সারা শরীর রক্তে ভেজা। কিছুক্ষণ আগে সারা শহর দেখেছে পুলিশের পাহারায় থাকা এমপির বাড়িতে 10 জন লোক নিয়ে তাণ্ডব চালিয়েছে শাওন। শ্যাডো গ্যাংয়ের লিডার শাওন নিজে দাঁড়িয়ে থেকে 10 জন গার্ড আর পুলিশকে গুলি করে ঝাঁঝরা করে দিয়েছে। সেই লাইভ ভিডিও এখন ইন্টারনেটে ভাইরাল। এমপি মিজানকে কুকুরের মতন টেনে হিঁচড়ে গাড়িতে তুলে আনে শাওন। শাওন সামনে একটা উঁচু টুলে বসে আছে, তার হাতে একটা ধারালো ছোরা, যা দিয়ে সে আপন মনে নিজের নখ পরিষ্কার করছে। তার পরনে কালো জ্যাকেট, চোখে এক পৈশাচিক স্থিরতা। মিজানের কপাল ফেটে রক্ত গড়িয়ে চোখের উপর পড়ছে। সে বাঁধন খোলার জন্য পাগলের মতন হাত পা ছুটছে। শাওন বাবা, আমাকে ছেড়ে দাও। তুমি যা চাইবে আমি তাই দেব। 10 কোটি টাকা তো সামান্য ব্যাপার, আমি তোমাকে 20 কোটি দেব। দয়া করো আমার ওপর। শাওন ছোড়াটা থামিয়ে ধীর লয়ে মাথা তোলে। তার ঠোঁটের কোণে এক চিলটে হাসি ফুটে উঠল। সে উঠে দাঁড়ায় এবং মিজানের খুব কাছে গিয়ে ঝুঁকে পড়ে বলে, টাকা? তুই ভাবছিস আমি এখানে তোর ভিক্ষা নিতে এসেছি মিজান? তুই ওয়ার গ্যাংয়ের পা ছাড়ছিস, আমার এলাকায় বসে আমারই পিঠে ছুরি মারছিস, আর এখন টাকার গরম দেখাচ্ছিস। শ্যাডো গ্যাং কোনো দয়া চেনে না, শুধু হিসাব বোঝে। আন্ডারওয়ার্ল্ডে একটাই গ্যাং রে, সেটা হলো শ্যাডো গ্যাং। তারপর শাওন হঠাৎ কোনো কারণ ছাড়াই ছোড়ার আগা দিয়ে মিজানের উরুতে একটা গভীর পোঁচ দেয়। মিজান যন্ত্রণায় চিৎকার করে ওঠে, আহ, ওরে মা রে, মরে গেলাম। শাওন, আমাকে মেরো না। আমি কথা দিচ্ছি ওয়ার গ্যাংয়ের সাথে সব সম্পর্ক ছিন্ন করব। আমাকে শুধু একটা সুযোগ দাও। ওয়ার গ্যাংয়ের লিডারকে বল। আমি জানি না, প্লিজ মেরো না আমাকে। লিডারকে সেটা না জেনেই তার জন্য মরতেও পারিস শালা। দয়া করো বাবা, একটা সুযোগ দাও। শাওন এবার মিজানের চুলের মুঠি ধরে মাথাটা পেছনের দিকে হাঁচকা টান দেয়। মিজানের মুখটা এখন শাওনের ঠিক সামনে। শাওনের চোখে কোনো দয়া নেই, আছে এক উন্মাদনার ছায়া। সুযোগ তো আল্লাহ দেয় মিজান, শয়তান দেয় না। আর আমি তো এই শহরে জ্যান্ত শয়তান। তুই যখন আমার ভাইদের পুলিশের হাতে তুলে দিচ্ছিলি, তখন কি সুযোগের কথা মনে ছিল না? ওয়ার গ্যাংয়ের ওই কুত্তাগুলোর সাথে হাত মিলিয়ে তুই আমার রাজত্বে ভাগ বসাতে চেয়েছিস। শাওন ছোড়াটা সরিয়ে টেবিল থেকে একটা ভারী প্লায়ার্স তুলে নেয়। সে মিজানের একটা আঙুল শক্ত করে চেপে ধরে। মিজান ভয়ে আর ব্যথায় কুঁকড়ে যায়। তার মুখ দিয়ে ফেনা বের হতে শুরু করেছে। সে আকুতি মিনতি করতে থাকে, বাবা, আমাকে মাফ করে দেন। আমি আপনার গোলাম হয়ে থাকব, আপনার সব কাজ করে দেব। আমাকে এই যন্ত্রণা থেকে বাঁচান। শাওন হু হু করে হাসতে থাকে। সে প্লায়ার্স দিয়ে মিজানের নখটা উপড়ে ফেলে। মিজান গোঙাতে গোঙাতে জ্ঞান হারানোর উপক্রম হয়, কিন্তু শাওন তাকে থামতে দেয় না। সে এক বালতি বরফ ঠান্ডা পানি মিজানের মুখে ছুঁড়ে মারে। জ্ঞান হারানো চলবে না মিজান, যন্ত্রণার স্বাদটা তোকে প্রতিটি কোষে অনুভব করতে হবে। তুই ভেবেছিলি ক্ষমতা থাকলে তুই অমর? শোন, এই শহরে আইন চলে পুলিশের খাতায়, আর জীবন চলে আমার ইশারায়।
মিজান কোনো মতে চোখ মেলে তাকায়। সে থরথর করে কাঁপছে, তার ঠোঁট দুটো ফাঁকা হয়। তুমি কি মানুষ নও শাওন? কেন এমন করছো? শাওন এবার একটা বড় হাতুড়ি হাতে নেয়। সে মিজানের হাঁটুর উপর হাতুড়িটা জোরে বাড়ি দিয়ে রাখে। মিজান যন্ত্রণার চিৎকার শুরু করে। মানুষ তো মরে যায় মিজান, কিন্তু লিজেন্ড বা মাফিয়ারা টিকে থাকে তাদের ত্রাসে। আজ তুই মরবি, কিন্তু তোর এই মরাটা সারা শহরের জন্য একটা শিক্ষা হবে। শ্যাডো গ্যাংয়ের সাথে ঝামেলা করলে কেউ তোকে বাঁচাতে আসবে না। শাওন জোরে হাতুড়ি দিয়ে মিজানের আরেক হাঁটুর মালাই চাকিতে আঘাত করে। হাড় ভাঙার একটা শব্দ শোনা যায়। মিজানের সারা শরীর ধনুকের মতন বেঁকে যায় এবং পরক্ষণে সে নিস্তেজ হয়ে পড়ে থাকে। কিন্তু শাওনের নেশা মেটে না। সে মিজানের কানের কাছে মুখ নিয়ে বলে, টাকা তো আমি তোর লাশ থেকে ওসুল করব মিজান। ওয়ার গ্যাং তোকে বাঁচাতে আসেনি, আসবেও না। শাওন এবার পকেট থেকে একটা রিভলভার বের করে। সে মিজানের কপালে ব্যারেলটা ঠেকায়। মিজানের আর কথা বলার শক্তি নেই। সে শুধু করুণ চোখে তাকিয়ে থাকে। শাওন ট্রিগারে চাপ দেয়। শয়তানকে নরকে স্বাগত জানানোর সময় হয়ে গেছে মিজান, শুভ বিদায়। গুলি করে শাওন তাকে। তারপর সিবিআই অফিসে এসে হেড অফিসারের শায়েদের রুমের দিকে হাঁটা ধরে নেহা। একটু সকাল সকালই চলে এসেছে। পরনে তার জিন্স আর শার্ট পরা। প্রথম দেখায় তাকে কোনো সাধারণ মেয়ে মনে হতে পারে, কিন্তু তার স্ত্রীর দৃষ্টি আর তীক্ষ্ণ হাঁটার ভঙ্গি বলে দেয় সে সাধারণ কেউ নয়। নেহা এই শহরে নতুন বদলি হয়ে এসেছে। এর আগে অন্য শহরে তার সাফল্যের গল্প সবার মুখে মুখে ছিল। সে ছদ্মবেশ ধারণ করতে ও অপরাধীদের মনস্তত্ত্ব বুঝতে পারদর্শী। লিফটে চড়ে সে সোজা চলে আসে বড় অফিসার শাহেদ সাহেবের কেবিনে। কেবিনের ভেতর শাহেদ সাহেব গম্ভীর মুখে বসে আছে। তার সামনে অনেকগুলো ফাইল ছড়ানো। নেহা ভেতরে ঢুকে স্যালুট দেয়। শাহেদ সাহেব চশমাটা টেবিলের ওপর রেখে ক্লান্ত চোখে নেহার দিকে তাকিয়ে বলে, তোমার কথা ভাবছিলাম। তোমার জন্য কোনো বিশ্রামের সময় নেই। তুমি এমন একটা সময়ে জয়েন করছো যখন শহরটা আগ্নেয়গিরি হয়ে আছে। নেহা একটা চেয়ার টেনে বসে পড়ে। তার চেহারায় কোনো ভয়ের চিহ্ন নেই, বরং এক ধরনের কৌতূহল খেলে যায়। সে ফাইলগুলোর দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, স্যার, আমি খবর পেয়েছি গত রাতটা নাকি বেশ ঘটনাবহুল ছিল। শাহেদ সাহেব একটা দীর্ঘশ্বাস ফেলে। তিনি একটা ছবি নেহার সামনে এগিয়ে দেয়। ছবিতে দেখা যাচ্ছে অন্ধকার গলিতে পড়ে থাকা সুজন নামের এক রিপোর্টারের দেহ। গত রাতে দুটো বড় ঘটনা ঘটেছে। একটা গলির ভেতর শ্যাডো গ্যাংয়ের লোক একজনকে নৃশংসভাবে খুন করেছে। প্রত্যক্ষদর্শী কেউ নেই। আর তার চেয়েও বড় খবর হলো শ্যাডো গ্যাংয়ের লিডার সায়ন স্বয়ং এমপি মির্জানকে সবার সামনে থেকে তুলে নিয়ে গেছে। এই শহরে এখন দুটো বড় গ্যাং দাপিয়ে বেড়াচ্ছে। একটা পুরনো শ্যাডো গ্যাং আর অন্যটা হলো নতুন আসা ওয়ার গ্যাং। এই দুই গ্যাংয়ের লড়াইয়ের সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। স্যার, ওয়ার গ্যাং যেহেতু নতুন, তারা চাইবে শ্যাডো গ্যাংয়ের রাজত্ব দখল করতে। আর শাওন যে এমপিকে তুলে নিল, এর পেছনে অবশ্যই বড় কোনো টাকার খেলা বা প্রতিশোধ আছে। আমি আজ থেকেই মাঠে নামছি। শাহেদ সাহেব একটু আশ্বস্ত হয়। নেহাকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন, তাই তার উপর ভরসা করা যায়। কিছুক্ষণ আলাপ শেষে নেহা কেবিন থেকে বেরিয়ে আসে। তার মাথায় এখন শুধু শ্যাডো গ্যাংয়ের আর ওয়ার গ্যাংয়ের তথ্যগুলো ঘুরপাক খাচ্ছে। সে দ্রুত পায়ে হেঁটে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে অন্য দিক থেকে ফাইল হাতে তড়িঘড়ি করে আসছিল আবির। আবিরের চশমার কাজটা আজ বেশ ঘোলা, বৃষ্টিতে ভেজা আর মায়ের থেকে চর খাবার কারণে তার শরীরটাও খুব একটা ভালো নেই। সে নিচু হয়ে ফাইলগুলো গোছাতেই আসছিল, যার কারণে সামনে কে আসছে তা দেখতে পায়নি। ঠিক মোড় ঘোরার সময় নেহার সাথে তার জোরে ধাক্কা লাগে। নেহার পায়ের ওপর আবিরের জুতোটা জোরে পড়ে। ব্যথায় নেহা কুঁকড়ে ওঠে এবং তার হাতের ব্যাগটা ছিটকে পড়ে যায়। কি হলো? চোখে দেখতে পান না আপনি? পা দিয়ে কি মারা দিয়ে দিলেন বুঝতে পারছেন? আমার পা। অন্ধ লোক ভিতরে ঢুকলো কিভাবে? নেহার আগে লাল হয়ে যায়। সে ভাবতেই পারেনি তার প্রথম দিনটা এভাবে শুরু হবে। আবির ধাক্কা খেয়ে সামলে নিয়ে নিজের চশমাটা ঠিক করে। সে নেহার রাগে মুখ দেখে একটু ভড়কে গেছে। কাল থেকে সে অনেক অপমান সহ্য করেছে, তাই মেজাজটা তারও বিগড়ে আছে। আরে, আপনি তো উল্টো দিক থেকে আসছিলেন। তাছাড়া আমার হাতে কাগজপত্র ছিল, আমি না হয় দেখিনি। আপনি কি কানা? সোজা রাস্তা টের পাননি? নিজে আগে চোখের ডাক্তার দেখান। আপনার নিজের চোখে সমস্যা,
আপনি আমাকে কানা বলেন? হ্যাঁ, আর পা পড়েছে তো কি হয়েছে? মানুষ কি ভুল করে না? আবিরের এমন পাল্টা উত্তর শুনে নেহার মেজাজ খারাপ হয়ে যায়। সে আবিরের পোশাক আর সাধারণ চেহারা দেখে তাকে অফিসের পিয়নই মনে করে। সে আঙুল উঁচিয়ে চিৎকার করে ওঠে। কি? আমি কানা? ওই, আমাকে চেনেন? আর ভুল? এটা ভুল নয়, এটা আপনার অন্ধত্ব। কানা নাকি আপনি? সামনে একটা মানুষ আসছে সেটা দেখতে পান না? এই টাইপের আনস্মার্ট লোকগুলো কেন যে সিবিআই অফিসে ঢোকে বুঝতে পারি না। আপনি জানেন আপনি কার সাথে কথা বলছেন? আবির এবার বিরক্ত হয়ে যায়। তাকে অফিসের সবাই খ্যাত বা আবাল বলে ডাকে, কিন্তু এই নতুন মেয়েটা তার সহ্য হয় না। সেও একটু তাচ্ছিল্যে সুরে কথা বলে। শোনেন ম্যাডাম, আপনার নাম কি তা জেনে আমার দরকার নেই। নিজেকে খুব বড় ভাবছেন মনে হয়। এখানে আমার মতো কত লোক কাজ করে। কানা আমি না, কানা আপনি, যে সামনে থেকে আসা জ্যান্ত মানুষকে দেখতে পাননি। নেহা এবার আর নিজেকে সামলাতে পারে না। তার আত্মসম্মানে আঘাত লেগেছে। সে দ্রুত এগিয়ে এসে আবিরের গালে কষে একটা চর বসিয়ে দিল। চরের শব্দে অন্য কর্মচারীরা থমকে দাঁড়ায়। আবির স্তব্ধ হয়ে নিজের গালে হাত দিল। তোর সাহস তো কম না, আমাকে কথা শোনাস? তোর মতো নিচু স্তরের কেরানির চাকরি আমি আজই খেয়ে নেব। আমার সাথে তর্ক করার স্বাদ তোকে মেটাবো, বুঝেছিস? ঠিক তখনই অফিসের হেড ক্লার্ক আর কয়েকজন অফিসার দৌড়ে আসে। তারা নেহাকে দেখে চমকে ওঠে। তারা বুঝতে পারে এই মেয়েটি সেই নতুন সিনিয়র অফিসার যার বদলির কথা ছিল। তারা তড়িঘড়ি করে নেহাকে স্যালুট দেয়। ম্যাম, আপনি কেমন এলেন? সরি ম্যাম, এই ছেলের একটা আস্ত কথা, আপনি কিছু মনে করবেন না। ওই বলদ মফিজ গর্দভ, চিনিস ওনাকে? উনি সিনিয়র পোস্ট কো হেড অফিসার নেহা আহমেদ। আবির, তুই কি পাগল হয়েছিস? ম্যাডাম আমাদের নতুন সিনিয়র ইনভেস্টিগেটর, তুই ওনার সাথে এভাবে কথা বলছিস? ওনার পা ধরে ক্ষমা চাই এখনই। আবির চমকে গেল। চাকরিটা ওর এবার গেল। যদি চাকরি চলে যায় তাহলে ওর মা আর বাবাকে আর দেখবে না। সে বড় বড় চোখ করে নেহার দিকে তাকিয়ে থাকে। সে ভাবতে পারেনি এই মেয়েটা একজন সিনিয়র অফিসার। অফিসের অন্য সবাই এখন আবিরকে ঘিরে ধরে। এই কানাটাকে আজই অফিস থেকে বের করার দরকার। সব কাজ ঝামেলা পাকাই। ম্যাডাম, আপনি চিন্তা করবেন না, আমরা ওর বিরুদ্ধে রিপোর্ট দিচ্ছি। নেহা আবিরের দিকে তাকায়। সে তার ব্যাগটা মেঝে থেকে তুলে নিয়ে ঝাড়ে। আবির মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। না, থাম, এটাকে আমার সাথে রাখবো, তারপর বোঝাবো না জেনে কথা বলে কি হয়। নেহা হনহন করে হেঁটে চলে গেল। প্রধানমন্ত্রী আজিজ খান তার ব্যক্তিগত বিশাল বড় অফিস রুমের ভেতর বসে আছে। মেহরাব তার ডেস্কে বসে কাজ করছিল। তার গালে কাল রাতের জ্বরের দাগগুলো এখনও টাটকা হয়ে আছে। হঠাৎ ইন্টারকমের ওপাশ থেকে আজিজ খানের সেই কর্কশ চিৎকার ভেসে আসে। ওই সালার ঘরের সালা, ভেতরে আয় শীঘ্রই। মাগির ছেলে, জলদি আসবি বলে দিলাম। মেহরাব জানে এই ডাকের মানেই হলো নতুন কোনো লাঞ্ছনা। সে ধীর পায়ে ভেতরে ঢোকে। আজিজ খান সোফায় হেলান দিয়ে বসে আছে। তার পরনে দামি পাঞ্জাবি। সে এক হাতে চুরুট ফুঁকছে আর অন্য হাতে এক ফাইল দেখছে। মেহরাবকে দেখে সে চুরুটের ধোঁয়া মুখে ছুড়ে দিয়ে বলে, কিরে নবাব জাদা, নবাবি কি এখনো শেষ হয়নি? যা, এক কাপ চা করে চা বানিয়ে নিয়ে আয়। জিভ যেন পুড়ে যায় এমন গরম হতে হবে। দেখবি ওয়েটিং রুমে আমার লোকেরা বসে আছে, ওদেরকে বলবি পরে দেখা হবে, জলদি আসবে। আজকে একটা খাসা মাল আসবে বুঝলি, নতুন মডেলিং করে। দেখতে নাকি সেই নায়িকা বানাতে হবে থাকে, তাই খাবো আমি। যা জলদি যা, ড্রিঙ্ক সহ বানিয়ে নিয়ে আসবি, যা এখান থেকে যা। মেহরা 25 বছর ধরে এই ঘরে এসে অন্য কাজ করেছে, দাপ্তরিক কাজ সামলেছে, কিন্তু এখন দিন দিন তাকে আরও বেশি কুত্তার মতন অধম করে ফেলা হচ্ছে। সে অনেক সাহস সঞ্চয় করে মাথা নিচু করেই বলে, স্যার, চা না তো পিয়ন বা কেরানিদের কাজ, অফিসের সাধারণ কর্মচারীরাও এটা করে। আমি আপনার ব্যক্তিগত সহকারী, 25 বছর ধরে আপনার প্রোটোকল সামলাচ্ছি। আমাকে দিয়ে কি চা বানানোটা খুব দরকার স্যার? আজিজ খান যেন আকাশ থেকে পড়ে এমন উত্তরে সে হাতের চুরুটটা অ্যাস্ট্রেতে পিষে দিয়ে সোজা হয়ে বসে। তার চোখের মণি দুটো রাগে লাল হয়ে ওঠে। সে দ্রুত পায়ে মেহরাবের সামনে গিয়ে দাঁড়ালো। কিছু বুঝে ওঠার আগে মেহরাবের গালে জোরে একটা চর বসিয়ে দেয় সে। মেহরাব টাল সামলাতে না পেরে পাশের আলমারির সাথে ধাক্কা খায়। তো সাহস তো দেখি দিন দিন বেড়ে যাচ্ছে রে বেশ্যার ছেলে। তোর মা তোকে আমার পায়ের কাছে রেখে গিয়েছিল কুত্তার মতো সেবা করার জন্য। তুই এখন আমার পিয়ন কেরানির তোফাচ্ছে খাবি? হ্যাঁ,
এই তুই এখন আমাকে পিয়ন আর কেরানি তোপাত শিখাবি? তুই কি ভুলে গেছিস তোর জন্ম কোথায়? ওই নিষিদ্ধ পল্লী নর্দমায় তোর জন্ম। আমি দয়া করে তোকে এখানে ঠাঁই দিয়েছি বলেই মানুষ তোরে স্যার বলে ডাকে। চারজের বাচ্চা, যা যা বলছি তাই করবি, যা। মেহরাব গাল চেপে ধরে মেঝেতে বসে পড়ে। তার কানে ভো ভো শব্দ হচ্ছে। আজিজ খান সেখানেই থামে না। সে মেহরাবের কলার ধরে তাকে জোরে ঝাঁকুনি দিয়ে বলে, যা বলছি তাই করবি। তুই আমার অ্যাসিস্ট্যান্ট নস, তুই আমার কেনা গোলাম। আজ যদি 4 ড্রিঙ্কস ঠিক মতো না আসে তবে তোর ওই জিভ কেটা টেনে ছিঁড়ে ফেলবো কুত্তা। যাও বেরো এখান থেকে। মেহরাব কোনো মতে রুম থেকে বেরিয়ে আসে। তার চোখ দিয়ে নোনা পানি গড়িয়ে পড়ছে। তার মায়ের কথা মনে পড়ছে ওর। মেহরাবের একটা মেয়ে আছে। মেয়েটা একদম ওর মায়ের মতোই দেখতে হয়েছে, মানে মেহরাবের মায়ের মতোই হয়েছে। মেহরাব কাজটা ছাড়তে চায় না। যতই অপমান করুক সেখানে পড়ে আছে পরিচয়ের জন্য। ওয়েটিং রুমে আসে মেহরাব। সেখানে 3 জন চুপ করে বসে আছে। সেনাপ্রধান জেনারেল মুস্তাক, আজিজের প্রধান বডিগার্ড রকি আর অর্থমন্ত্রী ইদ্দিস। তারা চুপ করে বসে আছে। মেহরাবকে করুণ মুখে বেরিয়ে আসতে দেখে তারা সবাই সেদিকে তাকালো। রকি মুস্কি এসে এগিয়ে আসে। কি হলো মেহরাব সাহেব? গালটা তো দেখি জবা ফুলের মতো লাল হয়ে আছে। বস কি আজ বেশি আদর খুলে ফেলেছে? স্যার বসতে বলেছে আপনাদের। মেহরাব রান্নাঘরের দিকে এগিয়ে যায়। সেনাপ্রধান আর অর্থমন্ত্রী একে অপরের দিকে তাকিয়ে মুস্কি হাসি হাসে। মেহরাব কোনো উত্তর দেয় না। তার মনে হয় এই অফিসের প্রতিটি ইটও যেন তাকে দেখে হাসছে। সে মাথা নিচু করে রান্নাঘরের দিকে চলে যায়। চা তৈরি করার সময় তার হাত কাঁপছে। গরম পানির কয়েক ফোঁটা তার হাতে পড়ে চামড়া লাল হয়ে যায়। কিন্তু সেই ব্যথার চেয়েও মনের ব্যথা অনেক বেশি। চা নিয়ে যখন সে আবার আজিজের রুমে ঢোকে তখন রুমের দৃশ্য তাকে স্তব্ধ করে দেয়। আজিজ খান তার ইজি চেয়ারে বসে আছে আর তার পায়ের কাছে একটি অল্প বয়সী মেয়ে বসে আছে। আজিজের গায়ে কাপড় নেই। মেয়েটাকে চেনে মেহরাব। কয়েকদিন ধরে অনেক ট্রেন্ডে আছে টিকটকে। অ্যাপে ভাইরাল মেয়েটা। নাজিরা তুষি নাম মেয়েটার। শর্ট নাটক করেছে কয়েকটা। অভিনয় দক্ষতা নেই বলেই চলে, তবে এক্সপ্রেশন দারুণ। 1 বছরে 20 মিলিয়ন ফলোয়ার বানিয়ে ফেলেছে। গুঞ্জন উঠেছে সিনেমা মেগাস্টার আকাশ খানের সাথে নাকি প্রিন্স নামের এক মুভি করার জন্য তাকে কাস্ট করা হয়েছে। সত্যতা না থাকলেও গুঞ্জন তো ছড়িয়েছে। মেয়েটা আজিজের উড়ুতে মাথা ঘষে বলে, স্যার আমি কিন্তু এবার মুভিতে অভিনয় করতে চাই, আমাকে চান্স দিতে হবে। চিন্তা করো না সোনা, তোমার নরম শরীরে আমাকে গরম করে দিতে পারলেই তোমাকে প্রযোজকরা খুঁজে নেবে। একটা ফোন কলেই সব হয়ে যাবে। তাহলে তো স্যার আপনাকে খুশি করতেই হবে। মেয়েরা চুপ করে দাঁড়িয়ে কথাগুলো শোনে। মেয়েটার চেহারায় বড্ড মায়া আছে। ওর নিজের মা আর মেয়ের কথা মনে পড়ল। তুষি মেয়েটির বয়স 18-র বেশি হবে না। সে ভয় পেলেও নিজেকে বেশ হাসি খুশি দেখাতে ব্যস্ত। আজিজ খান মেয়েটির চিবুক ধরে তাকে সোজা করে দাঁড় করায়। তার সারা গায়ে হাত বুলাতে থাকে। তখনই মেয়েটা টের পায় মেহরাবকে। সাথে সাথে হাত দিয়ে বুক ঢাকতে থাকে মেয়েটি। আজিজ ঘুরে তাকায়। মেহরাবকে দেখে আজিজের ভ্রু কুঁচকে গেল। তার মধ্যে কোনো লজ্জা বা সংকোচ নেই, কারণ মেহরাব তার কাছে কোনো মানুষই নয়। মেহরাব কাঁপা কাঁপা হাতে চায়ের ট্রে নিয়ে এগিয়ে যায়। দৃশ্যটা দেখে তার ভেতরে ঘৃণার উদ্রেক হয়। সে ট্রেটা টেবিলের ওপর রাখতে গিয়ে ভারসাম্য হারিয়ে ফেলে। গরম চায়ের কাপটা উল্টে গিয়ে সোজা আজিজ খানের পায়ের উপর পড়ে। শরীরটা কাঁপার কারণ আজিজের সাথে যত মেয়েকে দেখে তখনই ওর নিজের মায়ের কথা মনে পড়ে যায়। আজিজ খান রেগে বলে, আহ ও ও ওরে বাবা রে, আরে পুড়ে গেল রে। ওই খানকির ছেলে, চোখ কোথায় তোরা? মাদার চোখ তোরে আমি জবাই করবো রে হারামজাদা। আজিজ খান চিৎকার করে লাফিয়ে ওঠে। তার মেজাজ এখন নিয়ন্ত্রণের বাইরে। সে টেবিলের ওপর থেকে ভারী পেপার ওয়েটটা নিয়ে মেহরাবের দিকে ছুঁড়ে মারে। ওটা মেহরাবের কাঁধে লেগে হাড় ভাঙার মতন শব্দ হয়। আজিজ খান ছুটে এসে মেহরাবের চুলের মুঠি ধরে তাকে টেনে মেঝেতে ফেলে দিয়ে মারতে থাকে লাথি আর বলতে থাকে, সালা জানোয়ারের বাচ্চা, তুই ইচ্ছা করে এটা তুই করলি তাই না? তুই ভেবেছিস আমি বুঝিনি? হ্যাঁ, তুই আমার পা পুড়িয়ে দিলি, আমার বিশেষ মুহূর্ত নষ্ট করলি আর আমার ফাইলগুলো সব বেঁচে দিলি। আজ তোরে আমি মেরেই ফেলবো। আজিজ খান বুট জুতো দিয়ে মেহরাবের পেটে আর বুকে জোরে জোরে লাথি মারতে থাকে। মেহরাব যন্ত্রণায় কুঁকড়ে যায়। তার মুখ দিয়ে রক্ত বেরোতে শুরু করে। মার খেতে খেতে মেহরাব হঠাৎ দুকড়ে কেঁদে ওঠে এবং চিৎকার করে বলতে শুরু করে, মারুন স্যার, আরও মারুন। আমাকে মারলে যদি আপনার মজা লাগে,
নিজের ধুয়ে যায় সব মারুন, কিন্তু আপনি দেশের কি হাল করছেন সেটা কি একবারও দেখছেন না? এই যে মেয়েগুলো ধরে আনছেন, এই যে জনগণের টাকা চুরি করছেন, এভাবে চললে আপনি একদিন ক্ষমতা হারাবেন স্যার। দেখুন, আপনাকে আমি ভালোর জন্য বলছি, জনগণ খেপছে, মানুষ আপনাকে ক্ষমা করবে না। আপনি কি একবারও পরকালের কথা ভাববেন না? এই কথা শুনে আজিজ খান যেন আরও পাগল হয়ে যায়। সে মেহেরাবের মুখটা জুতোর তলায় পিষতে থাকে। ওই জ্ঞান দিস তুই আমাকে? তুই ধর্মের কথা বলছিস? যে বাচ্চা জন্মের ঠিক নেই সে দিচ্ছে আমাকে নসিহত। ক্ষমতা হারাবো আমি? এই দেশে, এই দেশ আমার হাতের মুয়া, জনগণ হলো আমার গোলাম। তুই আর ওই জনগণ একই ক্যাটাগরির, তোদের কাজ হলো শুধু মার খাওয়া আর আমার পা মোছা। মেহেরাব রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকে। আজিজ খান হাঁপাতে হাঁপাতে সোফায় বসে পড়ে এবং পাশের মেয়েটিকে আবার কাছে টানে। মেহেরাব ঝাপসা চোখে সেই বীভৎস দৃশ্য দেখে। তার মনে হয় 25 বছর আগে সেই 20 বছরের যুবক মেহেরাব আজ এই ঘরের পুরোপুরি মরে গেল। নিজের চোখের সামনে যেন মাকে দেখতে পায়। আজিজ বলে, যা এখান থেকে, যদি তোরে আবার জ্ঞান দিতে দেখি তবে তোরে পঙ্গু করে লাশ বানিয়ে আমি নর্দমায় ফেলবো। বেরো কুলাঙ্গার, এখান থেকে বেরো। মেহেরাব কোনোমতে দেওয়াল ধরে উঠে দাঁড়ায়। তার সারা শরীর থেকে রক্ত চুইয়ে পড়ছে মেঝেতে। সে টলতে টলতে দরজা খুলে বেরিয়ে যায়। বাইরে তখনও সে সেনাপ্রধান আর বডিগার্ডরা দাঁড়িয়ে আছে। মেহেরাব তাদের পাশ কাটিয়ে এগিয়ে যায়। সিবিআই অফিসের 4 তলার ইনভেস্টিগেশন উইংয়ে কয়েকজন বসে আছে। নতুন সিনিয়র অফিসার নেহা আসার পর থেকেই অফিসের কাজের গতি বেড়ে গেছে কয়েক গুণ। নেহা তার ডেস্কে বসে ল্যাপটপের স্ক্রিনে কিছু ম্যাপ আর শ্যাডো গ্যাংয়ের পুরনো ফাইলগুলো দেখছে। তার কপালে চিন্তার ভাঁজ। সকাল থেকে 1 কাপ চাও চটনি কপালে। মেজাজটা এমনিতেই খিটখিটে হয়ে আছে। সে পাশের বেলটা টিপ দেয়। কিছু সময় পর আবির আসে। জি ম্যাম, বলুন। এই যে মিস্টার, 1 কাপ চা আর বিস্কুট দিয়ে যান তো, মাথাটা ধরে গেছে। জি ম্যাডাম। আবির রুম থেকে বের হয়ে আসে। তার পরনে সেই ঢিলেঢালা ময়লাটে শার্ট আর সস্তা প্যান্ট। চশমাটা নাকের ডগায় ঝুলে আছে। সে ক্যান্টিনের দিকে গিয়ে চা আনতে কিছুটা দেরি করে ফেলে, কারণ ক্যান্টিনের লোক হামিদ চাচা অসুস্থ। আজকে কোনো রকমে এসেছে কাজে। চাচা চা বানাতে যাবে তখন বলে, চাচা, তোমার দেখে মনে হচ্ছে তুমি অসুস্থ। আচ্ছা, আমি বানিয়ে নিচ্ছি। না বাবা, আমার কাজ এটা। আরে চাচা, কি সমস্যা? আমি তো আপনার ছেলের মতোই। এই বয়সে এত কাজ করতে হবে না। হ্যাঁ তো বলি, বাড়িতে থাকেন, আসার দরকার নেই। হ্যাঁ রে বাবা, বাড়িতে থাকলে কি আর সংসার চলবো কও? একটা ছেলে আমার আসছিল, বউ নিয়ে আলাদা থাকে, আমাকে তো দেখেই না, সংসার চালাতে হয়। আচ্ছা বুঝছি, এখন থামো তো দেখি। আবির নিজ হাতে চা বানাতে থাকে। তখনই বাকি অফিসারেরাও এসে চা বানাতে বলে আবিরকে। সবারটা বানিয়ে দেয়। প্রায় 20 মিনিট পর আবির একটা ট্রে হাতে নিহার কেবিনের সামনে এসে দাঁড়ালো। দরজা খুলে বলে, ম্যাম, আপনার চা। ক্যান্টিনে ভিড় ছিল তাই একটু দেরি হলো। তাছাড়া ক্যান্টিনে যে চাচা কাজ করে তিনি আজ অসুস্থ ছিল। ওনার শরীর। চুপ, বেশি কথা বলবেন না। চা আনতে বলে পাপ করেছি? আসলে ম্যাম, ইচ্ছে করে দেরি। নেহা ঘড়ির দিকে তাকিয়ে আবার এক পলক আবিরের দিকে তাকায়। আবিরের মিনমিনে গলার স্বর আর পোশাক দেখে নেহার পিত্তি জ্বলে ওঠে। সে টেবিলের উপর রাখা ফাইলটা জোরে বন্ধ করে বলে, বলেছি না চুপ থাকতে? দেরি হলো মানে? 20 মিনিট লাগে 1 কাপ চা আনতে? কে বলেছে দরদি হতে আপনার? আসার সময় আপনি কি রাস্তা মাপ নিচ্ছিলেন নাকি ক্যান্টিনে গিয়ে ঘুমিয়ে পড়েছিলেন? আপনার মতো অযোগ্য আর খ্যাত লোকগুলো এই অফিসে ঢোকে কিভাবে সেটাই আমার মাথায় আসে না। একটা কাজও ঠিকমতো করতে পারেন না। আপনাকে কে চাকরি দিয়েছে, হ্যাঁ শুনি? আবির মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। সে এই ধরনের অপমান প্রতিদিন সহ্য করে। তার কথা কেউ শোনে না। আবির সবারই হেল্প করে দেয়। অফিসের বড় বস থেকে শুরু করে ছোট অফিসার পর্যন্ত সবাই তাকে নিয়ে হাসি ঠাট্টা করে। তার কাছে এগুলো এখন গা সওয়া হয়ে গেছে। সে মৃদুস্বরে উত্তর দেয়, ম্যাম, চা তো গরমই আছে, আর আমি তো ইচ্ছে করে দেরি করিনি, আমি তো বললামই। নেহা এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। সে আবিরের খুব কাছে গিয়ে দাঁড়ায়। আবিরের গায়ের থেকে আসা তেল মাখার গন্ধ আর তার বোকাটে চাহনি দেখে নেহার বিরক্তি আরও বাড়ে। চুপ, কথা বলতে বারণ করেছি না? আপনার এই মিনমিনে কথা বলা আর খ্যাত ভাব দেখে আমার গা রিডি করছে। সিবিআই অফিস কোনো চ্যারিটি হোম না
যে আপনার মতো অকর্মণ্য মানুষকে বসিয়ে বসিয়ে খাবে? নিজের চেহারা দিকে তাকালে আয়নায় লজ্জা লাগে না? স্মার্টনেস বলতে তো কিছুই নেই আপনার ভেতরে, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতে পারেন। ম্যাম, স্মার্ট হয়ে তো আর কেরানির কাজ করা যায় না। কাজটা জানলেই হলো। আমি তো আমার সব কাজ ঠিকঠাকভাবেই করি, তবুও আমাকে সবাই দেখতে পারে না। আর পোশাক দিয়ে কি আর মানুষ চেনা যায়? নিহা যেন আকাশ থেকে পড়ে। এই সাধারণ কেরানি তাকে পাল্টা যুক্তি দিচ্ছে। সে হাত তুলে আবিরকে থামিয়ে দেয়। চুপ করুন, আপনার যুক্তি আপনার পকেটে রাখুন। এর পরের বার যদি দেরি হয় তবে সোজা সুজি সাসপেন্ডের ব্যবস্থা করব। এখন এখান থেকে বিদায় হন, আমার গুরুত্বপূর্ণ মিটিং আছে। আবির ট্রে হাতে নিয়ে দরজার কাছে যায়। তখন 3-4 জন অফিসার ঢোকে নেহার রুমে। তারা একসাথে বসে শ্যাডো গ্যাং নিয়ে হাই প্রোফাইল মিটিং শুরু করে। নেহা তার টিম নিয়ে বসেছে। নেহা গত 5 বছর ধরে শ্যাডো গ্যাংয়ের উপর রিসার্চ করেছে। সে প্রজেক্টরে শাওনের ছবি আর তাদের অপরাধের ধরনগুলো একে একে ব্যাখ্যা করতে শুরু করে। দেখুন, শাওন কোনো সাধারণ মাফিয়া নয়, সে খুব বুদ্ধিমান। গত 5 বছরে সে একবারও কোনো ডিজিটাল ফুটপ্রিন্ট রাখেনি। তাকে ধরতে গেলে আমাদের তাদের সাপ্লাই চেইন নষ্ট করতে হবে। আমরা ভাবছি ওয়্যার গ্যাংয়ের সাথে শাওনের যে সংঘাত চলছে সেটাকে কাজে লাগাবো। টিমের বাকি অফিসাররা মাথা নাড়ে। আবির দরজার পাশে দাঁড়িয়ে সব শুনছিল। শাওনের নাম শুনতেই তার চোখ দুটো একবার জ্বলে ওঠে। সে আপন মনেই বিড়বিড় করে বলে ওঠে, সাপ্লাই চেইন ধরলে শাওনকে পাওয়া যাবে না। ও তো নিজের মাল নিজের লোকের কাছেও রাখে না, ও সবসময় রুট চেঞ্জ করে। নেহার কান খুব তীক্ষ্ণ। সে কথাটা শুনে দরজার দিকে তাকালো। সে মিটিং থামিয়ে চুপ করে রইল কয়েক সেকেন্ড। আবিরকে সেখানে দেখে তার মাথা গরম হয়ে যায়। ওই ছেলা, কি বললেন আপনি? কি বিড়বিড় করছেন? এখানে দেশের সুরক্ষা নিয়ে আলোচনা হচ্ছে আর আপনি দরজায় আড়ি পাচ্ছেন? লজ্জা করে না আপনার? না ম্যাম, আমি বলছিলাম কি, শাওন তো খুব চালাক, ওকে এভাবে ধরা কঠিন হবে। ওর আসল ব্যবসাটা তো অন্য জায়গায়। নেহা এবার আর নিজেকে সামলাতে পারে না। সে টেবিলের ওপর হাত চাপড়ে চিৎকার করে ওঠে, আপনি কে? আপনি কি কোনো অফিসার? আপনি কি 5 বছর ধরে এদের নিয়ে পড়াশোনা করেছেন? একজন সাধারণ কেরানি হয়ে আপনি আমাদের ইনভেস্টিগেশন নিয়ে কথা বলছেন? এখান থেকে এক্ষুনি বের হন। আপনার এই অকাল পক্ক বুদ্ধি আমাদের দরকার নেই। চর খাবার আগে আমার হাতে চুপচাপ বের হন। বাকি অফিসাররা আবিরকে দেখে বিদ্রুপের হাসি আসে। একজন তো বলেই ফেলে, আরে আবির ভাই, আপনি ময়লা পরিষ্কার করুন, অপরাধী ধরার কাজ আমাদের করতে দিন। আবির আর কোনো কথা বলে না। সে মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে যায়। নেহা আবার ম্যাপের দিকে মন দেয়। সে মনে মনে ভাবে, এই আবিরের মতন লোকগুলোই সিস্টেমটাকে ধীর করে দেয়। কিন্তু তার অবচেতন মন বারবার আবিরের কথাগুলোই নিয়ে ভাবছে। আবির কেন বলল শাওন রুট চেঞ্জ করে? সে করিডোরের দিকে তাকায়, যেখানে আবিরের ছায়াটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। অফিস থেকে বের হওয়ার সময় দেখা যায় আকাশে মেঘ জমেছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আবির কাঁধের পুরনো ব্যাগটা শক্ত করে ধরে রাস্তার এক পাশ দিয়ে হাঁটছে। বাসটা আজকেও মিস করেছে ও। তার মনে বারবার অফিসে সেই অপমান আর নেহার চরের দাগটা ভেসে উঠেছে। গালের ওপর এখনও একটা চিনচিনে ব্যথা। সারাদিনের ক্লান্তি আর মানসিক যন্ত্রণায় তার শরীরটা যেন আর চলছে না। বাসের জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও যখন কোনো গাড়ি পায় না, তখন সে সেই একই শর্টকাট গলিটা দিয়ে বাসায় ফেরার সিদ্ধান্ত নেয়। গলিটার মুখে পৌঁছাতেই আবিরের বুকটা ধপ করে ওঠে। ঠিক সেই জায়গা যেখানে এক রাতে সুজনকে খুন করা হয়েছিল। গলিটা অন্ধকার আর নর্দমার গন্ধে ভারী হয়ে আছে। আবির এগোতে থাকে, কিন্তু মাঝপথে তার গতিরোধ করে দাঁড়ায় 4 জন ছেলে। শ্যাডো গ্যাংয়ের সেই মিরাজ আর তার দলবল, জামাইকা, কালু আর বিল্টু। ওরা গলির মোড়ে দাঁড়িয়ে বিড়ি ফুঁকছিল। আবিরকে দেখে মিরাজ দাঁত বের করে হাসে। কিরে কেরানি বাবু, আজও কি এই গলি দিয়েই ফিরতে হলো? তোর সাহস তো কম না রে, এদিকে আয় চান্দু। বিল্টু এগিয়ে এসে আবিরের ব্যাগটা একটানে কেড়ে নেয়। আবির ভয়ে কাঁপতে কাঁপতে হাত জোর করে। তার চশমাটা বৃষ্টির ঝাপটায় ঝাপসা হয়ে আছে। সে বড় বড় ঢোক গিলে ওদের দিকে তাকিয়ে বলে, কিরে, মুখ দিয়ে কথা বের হয় না? কাল রাতের কথা কাউকে বলেছিস না কিরে শালা? যদি কারো কাছে মুখ খুলে থাকিস তবে আজ তোর এই ড্রেনে পুঁতে দেব।
না না ভাই, আমি কাউকে কিছু বলিনি। আমি তো বলেছি আমি কিছুই দেখিনি। বিশ্বাস করেন ভাই। মিরাজ এগিয়ে এসে আবিরের শার্টের কলারটা চেপে ধরে। তার মুখ থেকে আসা তামাকের গন্ধ আবিরের নাকে এসে লাগে। মিরাজ আবিরের পকেটে হাত দেয়, তারপর বলে, দেখিনি বললেই হবে? আমাদের তো সে দিনের মতো তোকে না মারার ফিস দিতে হবে। বের কর, আজ কত টাকা আছে, জলদি মাল বের কর। আবির অনেক কষ্টে তার পকেট থেকে দলা পাকানো কয়েকটা নোট বের করে তার হাত কাঁপছে। সে খুব অনুনয় বিনয় করে বলতে শুরু করে, ভাই, এই টাকাগুলো আজ নিয়েন না ভাই। বাড়িতে গেলে সৎমা খুব মারবে। আজ বাজার না নিয়ে গেলে আমাকে আর ঘরে ঢুকতে দেবে না। দয়া করে টাকাগুলো আজ ছেড়ে দেন ভাই। আবিরের এমন মিনমিনে কথা শুনে মিরাজরা অট্টহাসিতে ফেটে পড়ে। বিল্টু আবিরের পিঠে একটা জোরালো চড় মেরে বলে, শুনলি তোরা? নবাবজাদা এই বয়সেও মা বাবায় ভয় পায়। শালা আস্ত একটা লুচার। এই বয়সের মানুষ কত কি করে ফেলেছে, আর তুই মায়ের হাতে মারের ভয় কাচ্ছিস? তোর মতো মরদ থাকলে নর্দমায় থাকা উচিত। ভাই প্লিজ, আমার বাসার অসুস্থ বাবা আছে। টাকাগুলো না নিলে খুব ভালো হবে। বাজার করা হয়নি ভাই। মিরাজ এবার রেগে যায়। সে আবিরের হাত থেকে টাকাগুলো ছিনিয়ে নিয়ে তাকে ড্রেনের পাশে ধাক্কা দিয়ে ফেলে দিল। আবির কাদার মধ্যে পড়ে যায়। তার সাদা শার্টটা এক নিমেষে নোংরা হয়ে গেছে। পকেটে নিয়ে ঘুরিস 500 টাকা, আবার তার জন্য মায়ারে? টাকা আমরা নেবই, আর তুই যে খুব বেশি কথা বলছিস, এটা শাস্তি তো দিতে হবে। ওই বিল্টু, এরে একটু আদর করতো, যাতে নেক্সট টাইম টাকা দিতে দেরি না করে। বিল্টু আর কালো মিলে আবিরকে লাথি মারতে শুরু করে। আবির মাটিতে শুয়ে কুঁকড়ে যায়। তার চশমাটা আবার ছিটকে দূরে পড়ে গেল। বৃষ্টির শব্দের মাঝে আবিরের গোঙানি যেন হারিয়ে যাচ্ছে। ওরা আবিরকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে হাসতে হাসতে গলি থেকে বেরিয়ে গেল। আবির নড়াচড়া করতে পারছে না। সে অন্ধকারের মধ্যে একা পড়ে থাকে। 10 মিনিট পর গলির মুখে একটা পুলিশের জিপ এসে দাঁড়ালো। নেহা গাড়ি থেকে নামে। গত রাতের খুনের ইনভেস্টিগেশন করতে সে আজ নিজে স্পট ভিজিট করতে এসেছে। তার হাতে একটা টর্চ লাইট। সে আলোর রেখাটা ড্রেনের ওপর ফেলতে আটকে ওঠে। সে দেখে একটা মানুষ কাদার মধ্যে পড়ে আছে। নেহা দ্রুত পায়ে এগিয়ে যায়। টর্চের আলোয় আবিরের রক্তাক্ত চেহারাটা দেখে নেহা স্তব্ধ হয়ে গেল। এই তো কিছুক্ষণ আগেই অফিসে এই ছেলেটার সাথে তার ঝগড়া হয়েছিল। নেহা ভাবতে পারেনি তাকে এমন অবস্থায় দেখবে। সে আবিরের পাশে হাঁটু গেড়ে বসে তার কাঁধে হাত দেয়। আরে আবির সাহেব, আপনি এখানে এই অবস্থায় কেন? কে করেছে আপনার এই দশা? আবির ঝাপসা চোখে নেহাকে দেখার চেষ্টা করে। সে কোনো কথাই বলতে পারে না, শুধু যন্ত্রণায় একটা গোঙানি দেয়। নেহা আশেপাশে তাকায়, কিন্তু কেউ নেই। সে আবিরের মাথাটা তুলে নিজের হাঁটুর উপর রাখে। আবিরের মুখটা রক্তে আর কাদায় একাকার হয়ে আছে। নেহা তার রুমালটা বের করে আবিরের ক্ষতগুলো মোছার চেষ্টা করে। কথা বলুন আবির, আপনি কি আমাকে চিনতে পারছেন? আমি নেহা, ভয় পাবে না, আমি এসে গেছি। আপনাকে হাসপাতালে নিতে হবে। আবির বিড়বিড় করে কিছু একটা বলার চেষ্টা করে, কিন্তু তার কণ্ঠস্বর জড়িয়ে যায়। নেহা বুঝতে পারে ছেলেটার উপর অমানসিক নির্যাতন চালানো হয়েছে। সে চিৎকার করে তার কনস্টেবলদের ডাকে। আবির নেহার জ্যাকেটের হাতটা শক্ত করে ধরে থাকে, যেন এই অন্ধকারে সে একটু আশ্রয়ের খোঁজ পেয়েছে। নেহা যখন আবিরকে পাজাকোলা করে তোলার চেষ্টা করছে, তখন আবির হঠাৎ তার হাতটা সরিয়ে দেয়। সে উঠে বসার চেষ্টা করে। তার কপাল দিয়ে গড়িয়ে আসা রক্ত চশমার কাজটাকে লাল করে দিয়েছে। সে বড় বড় নিঃশ্বাস ফেলে নেহার দিকে তাকিয়ে বলে, আমার হাসপাতালে নিতে হবে না ম্যাম। আমাকে 4 জন ছিনতাইকারী ধরেছিল। ওরা আমার সব টাকা নিয়ে আমাকে মারছে। আমি ঠিক আছি, আমি শুধু বাড়ি যাব। আবিরের এই কথা শুনে নেহা অবাক হয়। তার চোখ মুখ রাগে লাল হয়ে ওঠে। সে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আবিরের দিকে তাকিয়ে চিৎকার করে ওঠে, আপনি কি আসলেই একটা বলদ? হ্যাঁ, এই অবস্থায় বাড়ি যাবেন মানে কি? সিবিআই অফিসে কাজ করেন, অথচ নিজের আত্মরক্ষা করতে পারেন না? আপনার মতো এই লম্বু খাটাস লোকের কি শুধু শরীরটাই আছে? খেয়ে খেয়ে শরীরটাই বাড়িয়েছেন, কিন্তু আসলে আপনি একটা আস্ত আহাম্মক। এই যে 4টা রাস্তার গুন্ডা আপনাকে পিটিয়ে রক্তাক্ত করে রেখে গেল, আপনার ভিতরে কি একটুও পৌরুষত্ব নেই? আপনি মানুষ না অন্য কিছু?
আবির নেহার কোনো কথার উত্তর দেয় না। সে ঝাপসা চোখে মাটি থেকে নিজের পুরনো ব্যাগটা টেনে নেয়। ব্যাগের চেনটা ছিঁড়ে গেছে, ভেতরে থাকা কয়েকটা কাগজ কাদা পানিতে মাখামাখি। নেহা তখনও সমানে চিৎকার করে যাচ্ছে এবং তাকে অপমান করছে। আবির কোনো মতে দেওয়াল ধরে উঠে দাঁড়ালো। সে একবার নেহার দিকে তাকালো, তারপর খুঁড়িয়ে খুঁড়িয়ে অন্ধকার গলির বাইরের দিকে হাঁটতে শুরু করে। এই যে শুনছেন, কথা না বলে চলে যাচ্ছেন কেন? সিবিআই অফিসে আপনার মতো ভীতু লোকের জায়গা হওয়া উচিত নয়। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি নিজেই একটা ফালতু। যান, বাড়ি গিয়ে লুকিয়ে থাকুন। নেহার কথাগুলো আবিরের কানে এসে পৌঁছায়, কিন্তু সে ফিরে তাকায় না। বৃষ্টির ঝাপটায় তার ক্ষতগুলো জ্বলছে। প্রায় আধা ঘন্টা হাঁটার পর সে যখন বাড়ির সদর দরজায় পৌঁছায়, তখন রাত বেশ গভীর। দরজা ঠাকা দিতেই রিমা ভেতর থেকে দরজা খুলে দিল। আবিরের বিধ্বস্ত চেহারা আর খালি হাত দেখে রিমার মেজাজ মুহূর্তে চড়ে যায়। এত দেরি করলি কেন? বাজার কই? তোকে যে টাকা দিলাম সকালে, বাজারটা আনছিস নাকি? মা, আসলে আজকেও চিন্তাই। কি আবার এই চেহারা নিয়ে হাজির হয়েছিস হতচ্ছাড়া? আজকেও বাজার আনিসনি? সারাদিন বাইরে কোন গোষ্ঠীর পিণ্ডি চটকালি যে খালি হাতে ফিরলি? ঘরের মানুষগুলো কি আজ না খেয়ে মরবে? আবির কোনো কথা না বলে ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু রিমা তার পথ আটকে দাঁড়ায়। সে আবিরের কলার ধরে তাকে ঝাঁকুনি দিতে থাকে। কথা বলছিস না কেন রে কুলাঙ্গার? সকালে তোকে টাকা দিলাম বাজার করার জন্য, সেই টাকা কোথায়? নাকি আবার ওই ছিনতাইয়ের গল্প শোনাবি? টাকা দিয়ে তুই আজকাল নেশা করছিস, তাই না? তোরে জন্ম দিয়ে তোর মা আপদ বিদায় করেছে, আর এখন আমি তোর বোঝা টানছি। একটা কেরানির চাকরি করিস, তা তো ঠিক মতো টাকা আনতে পারিস না। তোরে দেখে মনে হয় তুই এই ঘরের জন্য একটা অভিশাপ। মা, সত্যি বলছি, আমি টাকা খরচ করি না। দেখছো না আমার অবস্থা? চুপ! আবির খুঁটির সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে থাকে, তার সাদা শরীর কাঁপছে। আর রিমা বলে, তোর বাপটা ঘরে পড়ে পড়ে পড়ছে, আর তুই বাইরে গিয়ে টাকা বিলিয়ে আসিস। তোরা বাপ বেটা মিলে আমার জীবনটা তেজপাতা করে দিলি। তোর মা যেমন ছিল অলক্ষী, তুইও হয়েছিস তেমন এক অপয়া। তোরে পেটে ধরে সে প্রমাণ করে গেছে যে সে কুলাঙ্গার জন্ম দেয়ায় ওস্তাদ ছিল। তোদের মতো মানুষদের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। মা, আজ আর বকবেন না। কাল রাতে টাকা নিয়েছে, আজও নিয়ে নিল। আমি অনেক চেষ্টা করেছি। এই কথা শোনা মাত্র রিমা হাত চালিয়ে দেয় আবিরের ওপর, ঠাস করে একটা চড় পড়ে তার ফোলা গালটার ওপর। আবির যন্ত্রণায় চোখ বন্ধ করে ফেলে। কাল থেকে আর ওই অফিসে যাবি না। ওখানে কেরানিগিরি করে লাভ নেই। কাল থেকে বাজারে গিয়ে কুলিগিরি খাটবি, না হলে ড্রেন পরিষ্কার করবি, যাতে ঘরে টাকা আসে। ওই কেরানিগিরির ভাব সার। তোর মতো অকমন্যকে দিয়ে আর কিছু হবে না। যা, ভেতরে গিয়ে তুই আত্মরা বাপের পাশে গিয়ে বস। কাল যদি বাজার না আসে, তবে তোরে আর এই ঘরে ঢুকতে দেব না, মনে রাখিস। রিমা চিৎকার করে যেতে থাকে এবং আবিরকে অভিশাপ দিতে থাকে। শহরের এক নির্জন রাস্তার পাশে নিজের কালো জিপটার উপর পা ঝুলিয়ে বসে আছে নেহা। চারপাশটা একদম নিঝুম, শুধু দূরে কোথাও ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। রাস্তার ল্যাম্পপোস্টের হলুদ আলো নেহার মুখে পড়ে এক রহস্যময় আভা তৈরি করেছে। সে আপন মনে একটা চুইংগাম চিবোচ্ছে আর পকেট থেকে একটা পুরনো লাইটার বের করে সেটা নিয়ে খেলা করছে। ঠিক তখনই একটা দীর্ঘ ছায়া নেহার সামনে এসে দাঁড়ালো। লোকটার পরনে কালো হুডি, মুখটা কাপড় দিয়ে এমনভাবে ঢাকা যে শুধু দুটো চোখ দেখা যাচ্ছে। নেহা বিন্দুর মাত্র বিচলিত হয় না, বরং তার ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটে ওঠে। ছেলেটা বলে, কি ম্যাম, আমাকে ধরার জন্য শেষমেশ এই নতুন শহরেও পা রাখলেন? ভাবলাম পুরনো শহরে আমাকে খুঁজে না পেলে হয়তো হাল ছেড়ে দিয়েছেন। শাওনের গলার স্বর নেহার পরিচিত। সে নেহার থেকে মাত্র কয়েক হাত দূরে দাঁড়িয়ে পকেটে হাত দিয়ে খুব স্বাভাবিক ভঙ্গিতে কথা বলছে। নেহা জিপের উপর থেকে নামে না, সেভাবেই বসে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে,
হাল ছাড়া শব্দটা আমার ডিকশনারিতে নেই শাওন। তোকে ধরার জন্য আমি নরক পর্যন্ত যেতে রাজি আছি। এই শহরটা ছোট হতে পারে, কিন্তু তোর মতো ইঁদুরের লোকানোর জন্য এটা যথেষ্ট নয়। আমি জানতাম তুই আজ আসবি। নেহা খিলখিল করে হেসে ওঠে। সেই হাসিতে কোনো আনন্দ নেই, আছে এক ধরনের চ্যালেঞ্জ। সে শাওনের চোখের দিকে সরাসরি তাকিয়ে বলে, তুই কি ভাবিস তুই খুব বুদ্ধিমান? এই যে মুখে কাপড় বেঁধে আমার সামনে এসে দাঁড়িয়েছিস, এটা কি তোর বীরত্ব নাকি ধরা পড়ার ভয়? গত 5 বছর ধরে তোর প্রতিটি পদক্ষেপ আমি গুনে রাখছি। তুই যেখানেই যাস আমার ছায়া তোর পিছু ছাড়বে না। শাওন এক কদম এগিয়ে আসে। তার স্থির চোখ দুটো দিয়ে সে নেহাকে জরিপ করেছে। সে জানে এই মেয়েটা তার জন্য কতটা বিপজ্জনক হতে পারে। ভয় শব্দটার অর্থ যদি জানতেন ম্যাম, তবে ভয়ের কথা মুখে আনতেন না। আমি এখানে বীরত্ব দেখাতে আসিনি, এসেছি আপনাকে একটা ওয়ার্নিং দিতে। এই শহরটা আপনার চেনা শহরের মতো নয়। এখানে আইন চলে আমার ইশারায়। আপনি যদি বেশি নাক গলান, তবে আপনার ওই সুন্দর ইউনিফর্মটা রক্তে লাল হতে সময় লাগবে না। নেহা এবার জিপ থেকে লাফ দিয়ে নেমে আসে নিচে। সে শাওনের খুব কাছে গিয়ে দাঁড়ালো। দুজনের মাঝখানে মাত্র কয়েক ইঞ্চির ব্যবধান। নেহার চোখে মুখে এখন আগুনের ছটা। সে বলতে শুরু করে, হুমকি দিচ্ছিস আমাকে? শোন শাওন, তোর মতো কত অপরাধীকে আমি জেলের খানি টানিয়েছি তার হিসেব নেই। তুই আজ আমার সামনে দাঁড়িয়ে বুক ফুলিয়ে কথা বলছিস শুধু একটা কারণে, আমার হাতে এখনো তোর বিরুদ্ধে অকাঠ্য কোনো প্রমাণ নেই। যেদিন সেই সব আমার হাতে আসবে, সেই দিন তোর এই মুখোশ আর এই সাহস ধুলোয় মিশিয়ে দেব। প্রমাণের অভাবে তুই আজ মুক্ত, কিন্তু মনে রাখিস আমার জেলের দরজা তোর জন্য সব সময় খোলা। শাওন হাসতে থাকে। তার সেই হাসিতে চারপাশের নিস্তব্ধতা যেন ভেঙে যায়। সে নেহাকে বলে, প্রমাণ তো আপনি কোনো দিনও পাবেন না ম্যাম, কারণ আমি কোনো প্রমাণ রাখি না, রাখি শুধু লাশ। আপনি যে এমপি মিজানের কেস নিয়ে নাড়াচাড়া করছেন, তার পরিণতি কি হয়েছে দেখেছেন তো? আমি চাইলে আপনাকেও এখনই শেষ করে দিতে পারি, কিন্তু আমি চাইছি আপনি একটু খেলাটা উপভোগ করুন। বিড়াল যেমন ইঁদুর নিয়ে খেলে, আমিও আপনাকে নিয়ে ঠিক সেটাই করছি। খেলা? তুই আমাকে ইঁদুর বলছিস? শোন শাওন, ইঁদুর গর্তে লুকায় আর আমি পাখিনীর মতো শিকার খুঁজে বেড়াই। তুই আজ আমার সামনে এসেছিস, এটাই তোর জীবনের সবচেয়ে বড় ভুল। তুই ভাবছিস তুই আমাকে ভয় দেখাচ্ছিস, কিন্তু আসলে তুই নিজে অস্থির হয়ে আছিস। তুই জানিস নেহা যেখানে হাত দেয় সেখান থেকে কেউ রেহাই পায় না। তুই আজ মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছিস, এটাই তোর জন্য অনেক বড় ব্যাপার। কাল থেকে প্রতিটি মোড়ে তুই আমার উপস্থিতি অনুভব করবি। আপনি খুব বেশি কথা বলেন ম্যাম। অতিরিক্ত আত্মবিশ্বাস কিন্তু মানুষের পতনের কারণ হয়। এই শহরে আপনি নতুন, আপনার টিম নতুন, আমার নেটওয়ার্ক কতদূর পর্যন্ত বিস্তৃত সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার অফিসের ভেতর পর্যন্ত আমার চোখ আছে। আপনি কখন কি করছেন, এমনকি ভাবছেন, তাও আমি জানি। বাহ, তোর গোয়েন্দা বিভাগ তো বেশ উন্নত দেখছি। কিন্তু একটা কথা ভুলে যাচ্ছি শাওন, তোর নেটওয়ার্ক যতই বড় হোক, আমি হলাম সেই জালের মাকড়সা। তুই যতই জাল বোনার চেষ্টা করবি, নিজেই তাতে জড়িয়ে যাবি। তুই আজ আমাকে হুমকি দিয়ে চলে যাবি ভাবছিস? যা, আমি তোকে আজ যেতে দিলাম, কিন্তু এরপর যখন দেখা হবে তখন তোর হাতে থাকবে হাত করা আর তোর মুখে থাকবে কান্নার সুর। শাওন আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না। সে উল্টো ঘুরে অন্ধকারের দিকে হাঁটতে শুরু করে। যাওয়ার সময় সে শুধু একবার পেছনে ফিরে তাকায়, তারপর বলে, বড্ড বকা আপনি ম্যাম। এত বকা হলে মাইন্ড গেম খেলে মজা নেই। তাই সময় বলে দেবে কে কার হাতে হাত করা পড়ায় ম্যাম। আপনার দিনগুলো গুনে রাখুন। খুব শীঘ্রই আমাদের আবার দেখা হবে, তবে সেটা আপনার জন্য সুখকর হবে না। শাওন ধীরে ধীরে অন্ধকারের মাঝে মিলিয়ে যায়। নেহা দীর্ঘক্ষণ সে অন্ধকারের দিকে তাকিয়ে থাকে। তার চুইংগাম চিবানো থেমে গেছে। সে জিপের দরজা খুলে ভেতরে গিয়ে বসলো।
তার মাথায় এখন শুধু শাওনের সেই স্থির চোখ দুটো ঘুরছে। শহরের কোলাহল থেকে অনেক দূরে নির্জন এক বাগান বাড়ি। আজিজ খানের বিলাসবহুল ফার্ম হাউস আছে, চারদিকে উঁচু দেওয়াল করা। আজ সেখানে এক পার্টি চলছে। দেশের বড় বড় ব্যবসায়ী, কয়েকজন বিদেশি ডেলিগেট আর প্রভাবশালী মন্ত্রীরা উপস্থিত। চারিদিকে দামি মদের গন্ধ আর উচ্চস্বরে বাজতে থাকা মিউজিকের তালে এক বিভৎস উচ্ছ্বাস চলছে। ফার্ম হাউসের বিশাল লনে নারীদের নিয়ে জলসা বসিয়েছে আজিজ খান। সে আজ খুবই উৎফুল্ল, কারণ আজ একটি মাল্টি-বিলিয়ন ডলারের বিগ ডিল সই করতে যাচ্ছে। মেহরাব এই বিশাল আয়োজনের মাঝে এক কোণে দাঁড়িয়ে আছে। তার পরনে একটা সাদা শার্ট, যা ঘামে মাখামাখি। সকাল থেকে সে এক মুহূর্তের জন্য বসার সুযোগ পায়নি। আজিজ খান তাকে দিয়ে অনেক কাজ করাচ্ছে। মদের বোতল বয়ে আনা থেকে শুরু করে অতিথিদের জুতো মোছা সবই করতে হচ্ছে তাকে। মেহরাব যখন এক টেবিল থেকে অন্য টেবিলে গ্লাস নিয়ে যাচ্ছে, তখন তার পা সামান্য টলে যায়। একটা গ্লাস ফ্লোরে পড়ে ঝনঝন করে ভেঙে যায়। মিউজিক থমকে যায়। আজিজ খান তার হাতে সোডার গ্লাসটা নামিয়ে রেখে মেহরাবের দিকে এগিয়ে আসে। মেহরাবকে গালি দিয়ে বলে, কিরে বেশ্যার ছেলে, তোর হাত কি আজ থরথর করে কাঁপছে না? হ্যাঁ, নাকি নাকি তোর ওই মোরা মা তোকে শিখিয়েছে কিভাবে দামি জিনিস নষ্ট করতে হয়? একটা গ্লাসের দাম তো তোর মাসের বেতনের চেয়েও বেশি। হ্যাঁ, মেহরাব মাথা নিচু করে ভাঙা গাছগুলো কুড়াতে শুরু করে। তার আঙুলে কাছের টুকরো ঢুকে রক্ত বের হতে থাকে, কিন্তু সে শব্দ করে না। আজিজ খান তার পিঠে জোরে একটা লাথি মারে। মেহরাব উপর হয়ে কাচের উপর পড়ে যায়। এই সোয়ারের বাচ্চা, কথা বলছিস না কেন? তোর মা যখন আমার বিছানায় আসতো না, তখন তো খুব আদব কায়দা দেখাতো। তুই তো দেখি একটা আস্ত জানোয়ার হয়েছিস রে। এই ময়লা এখনই পরিষ্কার করবি, আর সারা রাত আমার এই গেটের সামনে দাঁড়িয়ে থাকবি, মনে থাকবে? মেহরাব নিঃশব্দে অপমান সহ্য করে যায়। তার বুকের ভেতর 25 বছরের জমাটবদ্ধ ঘৃণা আজ যেন টকবক করে ফুটছে। কিন্তু সে জানে, প্রতিবাদ মানে মৃত্যু। রাত গভীর হয়, অতিথিরা যে যার মতো কামরায় চলে যায়। আজিজ খান একজন অল্প বয়সী সুন্দরী মেয়েকে জাপটে ধরে নিজের খাস কামরার দিকে রওনা দিল। সাথে মেহরাবকে নেয়, তাকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে বলে, শোন সুর, আমি ভেতরে যাচ্ছি, তুই দরজার সামনে কুত্তার মতো বসে থাকবি। যদি কেউ বিরক্ত করে বা আমার অনুমতি ছাড়া কেউ ভেতরে ঢোকে, তবে কিন্তু তোর খবর আছে, তোকে আমি একদম গুম করে দেব। একদম নড়বি না এখান থেকে। আজিজ খান মেয়েটিকে নিয়ে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ভেতর থেকে মেয়েটির কামনার চিৎকার আর আজিজের অট্টহাসি ভেসে আসছে। মেহরাব দরজার সাথে পিঠ ঠেকিয়ে বসে পড়ে। তার কানে বাজছে তার মায়ের আর্তনাদ। তার বাবাকে সে জানে না, তবে তার যে মা ছিল সেটা জানে। তার মা বেশ্যা হলেও তাকে পড়াশোনা করিয়েছে। 50 বছরের এই ক্লান্ত মানুষটার ভেতর আজ অদ্ভুত এক নিস্তব্ধতা কাজ করছে। হঠাৎ মেহরাব দরজায় জোরে কড়া নাড়ে। একবার, দুইবার, তিনবার। ভেতর থেকে আজিজের চিৎকার শোনা যায়, এই কোন হারামি রে? এই মেহরাব, তোরে না বললাম কেউ যেন ভেতরে না আসে? তোরে আজ আমি মেরেই ফেলবো। আজিজ খান প্যান্ট ঠিক করতে করতে রেগে এসে দরজা খুলে। দরজা খুলতে সে দেখে মেহরাব তার দিকে নরম চোখে তাকিয়ে আছে। ওই মাদারচোদ, দরজা ধাক্কা দিলি কেন রে? স্যার, আপনার সাথে একটা জরুরি কথা আছে। তোরে তো আমি চবাই করে দেব। তোর কথা তোর পুটকির ভেতরে দেবো। যা, ভাগ এখান থেকে। স্যার, আগে কথাটা তো শুনুন, আপনি শুনলে বুঝতে পারবেন। আচ্ছা বল, কাজের কথা না হলে তোরে আজকে আমি এখানেই শেষ করে দেব। আমার কাজই কেন বিরক্ত করছিস? স্যার, যদি আপনি এখনই জানেন বাংলাদেশের প্রধানমন্ত্রী মারা গেছে, তাহলে আপনার কাছে নিউজটা কেমন হবে? মানে কি বলতে চাস? প্রধানমন্ত্রী তো আমি, কে মারবে আমাকে? বলছে আগে সামনে থেকে সরেন। আজিজ গালি দিতে যাবে তার আগে মেহরাব তাকে সরিয়ে ঘরের ভেতরে ঢুকে পড়ে। আজিজ চিৎকার করে, মাদারচোদ, তোর এত বড় সাহস! তুই আমার ঘরে বিনা অনুমতিতে ঢুকে পড়লি। তুই আর জ্যান্ত ফিরবি না এখান থেকে। কি করতে চাস বল? আজিজ এগিয়ে এসে মেহরাবকে ঘুষি দেয়। মেহরাব লাফ দিয়ে পড়ে টেবিলের কাছে। সেখানে সারিভাবে রাখা আছে মদের গ্লাস। আজিজ এগিয়ে গিয়ে মেহরাবকে আবার মারতে যাবে, তখনই মেহরাব এক মুহূর্তের জন্য দেরি করে না। টেবিলের ওপর থাকা সবচেয়ে ভারী বড় মদের বোতলটা সে একটানে তুলে নিল। তারপর আজিজ যখন তার কলার ধরার জন্য হাত বাড়ায়, ঠিক সেই মুহূর্তে মেহরাব বোতলটা আজিজের মাথার মাঝখানে জোরে মারে। কাঁচ ভাঙার শব্দ হয়। বোতলের ভেতরকার লাল মদ আর আজিজের মাথার গাঢ় রক্ত মিশে একাকার হয়ে যায়। আজিজ খান আর্তনাদ করে মেঝেতে আশ্রে পড়ে। তার কপাল বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে।
বিছানায় থাকা মেয়েটি এই দৃশ্য দেখে ভয়ে চিৎকার করে ঘর থেকে উলঙ্গ হয়ে বেরিয়ে পালায়। আজিজ মেঝেতে পড়ে গোঙাতে গোঙাতে চিৎকার করে, রকি, এই রকি, কোথায় তোরা? ধর এই কুলাঙ্গারটারে, মেরে ফেলো রে। আরে কই রে? মুহূর্তের মধ্যে ঘরের ভেতরে ঢুকে প্রধান বডিগার্ড রকি। তার পেছনে ছুটে আসে অর্থমন্ত্রী জাফর সাহেব আর সেনাপ্রধান মেজর মুস্তাক। তারা ঘরের দৃশ্য দেখে স্তব্ধ হয়ে যায়। প্রধানমন্ত্রী মেঝেতে রক্তে ভেসে যাচ্ছে, আর মেহেরাব তার হাতে ভাঙা বোতলের অংশটা নিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। তার চোখে এখন আর কোনো ভয় নেই, আছে এক ভয়াবহ শীতলতা। মেহরাব, তুই কি পাগল হয়ে গেছিস? নামিয়ে রাখ ওটা। তুই জানিস তুই কার উপর হাত তুলেছিস? মেহেরাব রকির দিকে এক নজর তাকায়, তার ঠোঁটের কোণে এক চিলটে হাসি ফুটে ওঠে। অর্থমন্ত্রী কাঁপা কাঁপা গলায় গালি দিতে শুরু করেন। এই বেশ্যার ছেলে, তোর বড় সাহস না? তুই আজ এই দেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবি। রকি দাঁড়িয়ে আছিস কেন? গুলি কর ওকে। সেনাপ্রধান মেজর মুস্তাক তার কোমরে থাকা রিভলভারে হাত দেয়, কিন্তু মেহরাব নড়ে না। সে ভাঙা বোতলের ডগাটা নিজের হাতে শক্ত করে আজিজের দিকে তাকিয়ে বলে, মানুষ হলো একটা দুই ধরনের প্রাণী স্যার। একটা হলো ভালো আর একটা হলো শয়তানের দাস। আমি শয়তানের দাস ছিলাম, কিন্তু শয়তান ছিলাম না। সব মানুষের মরার পর হিসেব হয় জানি, কিন্তু কিছু মানুষের উপরওয়ালার বেঁচে থাকতেও হিসেব বুঝিয়ে দেয় হয়তো। আমি রাজপ্রাসাদে জন্ম নেইনি ঠিকই, কিন্তু নিজের সাম্রাজ্য কিভাবে গড়ে তুলতে হয় সেটা আমি জানি। ফেরাউনের মতো অমর হওয়ার ইচ্ছা নেই আমার, বরং এমন এক নাম রেখে যেতে চাই যা শোনার পর শত্রুর হৃৎপিণ্ড যেন থমকে যাবে। আজিজ, অনেক হয়েছে, এবার তোর শুনে গান শোনানোর পালা এসেছে। মেহরাব শব্দ করে হাসে। আজিজ চিৎকার করে বলে, রকি, কি করছিস? মার ওই বেশ্যার ছেলেকে, বুঝিয়ে দে যার নুন খেয়েছে তার বিরুদ্ধে কথা বললে কি পরিমাণ মৃত্যু হবে। ফার্ম হাউসের ভেতরে মিউজিক চলছে, কিন্তু আজিজ খানের প্রিয় রুমটাতে চলছে রক্তের স্রোত। মেঝেতে দামি পার্সিয়ান কার্পেটটা আজিজ খানের রক্তে ভিজে সপসপে হয়ে গেছে। আজিজ খান যন্ত্রণায় কুকড়ে গিয়ে রকির দিকে হাত বাড়ায়। রকি, দেখছিস কি? এই বেশ্যার ছেলেটাকে টুকরো টুকরো করে কুত্তা দিয়ে খাওয়া। আমার রিভলভারটা দে আমাকে। আজিজ খানের চিৎকারে ঘরটা যেন কেঁপে ওঠে, কিন্তু রকি নড়ে না। সে পকেট থেকে একটা সিগারেট বের করে আয়েশ করে ধরালো। তার চোখে মুখে কোনো অনুশোচনা নেই, বরং এক অদ্ভুত শীতলতা বিরাজ করছে। সে ধোয়া ছেড়ে আজিজের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিয়ে বলে, বস, মনে করিয়ে দিই, আমি তো গত 1 বছর ধরে মেহরাব সাহেবের আন্ডারে কাজ করি। আপনি যখন মেয়ে মানুষ আর মদ নিয়ে মত্ত থাকতেন, তখন এই মেহরাব সাহেব আমাকে কথা দিয়েছে আগামী নির্বাচনে আমাকে উনি এমপি বানিয়ে দিবে যদি ওনার সাথে কাজ করি। কাজটা কি জানেন? আপনাকে সোজা উপরে পাঠানো। শুধু আমি না বস, এই যে তোমার বন্ধু অর্থমন্ত্রী জাফর, আরেকজন সেনাপ্রধান মুস্তাফও আছে সাথে। আপনার দিন শেষ বস। আজিজ খান যেন আকাশ থেকে পড়ে, তার বুকটা ছ্যাদ করে উঠল এমন কথা শুনে। সে তাকিয়ে তাকিয়ে অর্থমন্ত্রী জাফর আর সেনাপ্রধান মেজর মুস্তাকও স্থির হয়ে দাঁড়িয়ে আছে। মুস্তাক পিস্তলটা মেহরাবের থেকে সরিয়ে আজিজের দিকে করে। আজিজ বড় একটি ঢোক গিলে চিৎকার করে, পুলিশ গার্ড, কোথায় তোরা? কে আছিস? ভেতরে আয়। চিৎকার করে কি লাভ বন্ধু? ঘরটা তো তোরই বানানো, সাউন্ড প্রুফ। তাছাড়া বাইরে বলে আসছি, কেউ যেন বিরক্ত না করে, ওরা দরজার কাছে নেই। আজিজ স্যার, ক্ষমতা জিনিসটা বালুর বাঁধের মতো। এই মেহেরাব সাহেব আমাদের এমন কিছু দিতে চায় যা দিলে আমরা প্রচুর টাকা উপার্জন করতে পারবো। তাই আজ এনেছি আপনাকে জ্যান্ত খবর দিতে। আপনার সাম্রাজ্য এখন মেহেরাব সাহেবের পকেটে। মেহরাবের চেহারায় যেন তখন কোনো 45 বছরের ক্লান্তি নেই। তার চোখে এখন এক আদিম হিংস্রতা দেখা যায়। সে ধীর পায়ে আজিজের দিকে এগিয়ে গেল। হাতের ভাঙা বোতলের অগ্রভাগ থেকে রক্ত চুয়ে পড়ছে। আজিজ খান মেঝেতে শুয়ে পিছু হটতে থাকে। তার প্যান্ট ভিজে একাকার হয়ে গেছে ভয়ে। মেহরাব, মেহরাব বাবা, মেহরাব, আমি ভুল করেছি। জয়ন্তী দেবীর কসম, আমি তোকে অনেক ভালোবাসি। আমাকে আমাকে মারিস না। আমি পদত্যাগ করব, সব তোকে দিয়ে দেব বাবা। মেহরাব আজিজের বুকের ওপর পা দিয়ে চেপে ধরে। তার গলার স্বর যেন কোনো নিস্তব্ধতার মতন ভারী হয়ে গেছে। সে নিচু হয়ে আজিজের কানের কাছে মুখ নিয়ে এসে বলে, 25 বছর ধরে আপনি আমার আত্মাকে কুচি কুচি করে কেটেছেন। আমার মৃত মাকে নিয়ে করা প্রতিটা গালি আজ আপনার গলার কাটা হয়ে বেরোবে। শোনেন আজিজ খান, আজরাইল আমার কাছে যেন 25 বছর ধরে আছে। সে যেন বলে তোর মৃত্যু কখন হবে। মেহরাব হঠাৎ তার হাতে থাকা ভাঙা বোতলের
চিকন মুখটা আজিজ খানের চোয়ালের নিচ দিয়ে জোরে ঢুকিয়ে দেয়। আজিজ গোঙানি দিয়ে ওঠে। ওর গোঙানি ঘরটাকে যেন কাঁপুনি দিতে থাকে। মেহেরাব থামে না। সে উন্মাদের মতন বোতলটা বের করে আবার আজিজের গলার নলিতে গেঁথে দেয়। রক্তের একটা ফোঁড়া মেহেরাবের সাদা শার্ট আর মুখমণ্ডলে ভিজিয়ে দিল। মাফিয়া হতে গেলে কলিজা লাগে না আজিজ খান, লাগে এক সমুদ্র ঘৃণা। আমি সেই ঘৃণার চাষ করেছি 25 বছর। মেহেরাব বোতলটা আজিজের গলার ভেতরেই কয়েকবার ঘোরায়। আজিজের চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। তার শরীরটা কয়েকবার ঝাঁকুনি দিয়ে নিথর হয়ে যায়। মেহেরাব হাঁপাতে হাঁপাতে উঠে দাঁড়ালো। তার সারা শরীর রক্তে মাখামাখি হয়ে গেছে। সে মেঝের দিকে তাকিয়ে একটা থুতু ফেলে। রকি আর অন্যরা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। মেহেরাব জোরে জোরে হাসতে থাকে। তারপর লাথি মারতে থাকে আজিজের লাশের ওপর পরপর। তারপর থেমে আস্তে গলায় বলে, আমি মাথা শুধু তার সামনেই নত করি যে আমাকে সৃষ্টি করেছে, আর কারো সামনে নয়। কারণ এই দুনিয়ার ফ্রাউনরা মনে রাখে না যে নীল নদে যেমন ফ্রাউন ডুবেছিল, তেমনি অহংকারের সাগরে সব সাম্রাজ্য একদিন ডুবে যাবে। তারপর সে প্যান্টের চেন খুলে আজিজের মুখের উপরে মুতে দিতে শুরু করে। বাকি তিনজন চুপ করে পেছনে দাঁড়িয়ে থাকে। তারপর সে বাথরুমে চলে যায়। গোসল করে আজিজের ঘর থেকে সুন্দর পরিপাটি জামা পরে বের হয় সে। রকি, খবর ছড়িয়ে দে, ওয়ার গ্যাংয়ের লোক আজিজকে মেরে ফেলেছে, আর মন্ত্রীর চেয়ারে বসবে মেহরাব। ওরা চলে যায়। মেহরাবও বের হয়ে আসে সেখান থেকে। রাতে যখন নিজের সাধারণ মধ্যবিত্ত ফ্ল্যাটে পৌঁছালো মেহরাব, তখন তার শরীর ভেঙে পড়েছে। সে সোফায় বসে পড়ে মাথাটা সিলিংয়ের দিকে এড়িয়ে দিল। তার চোখ বন্ধ, কিন্তু মনের পর্দায় এখনও আজিজের সেই ছটফটানি ভাসছে। মেন দরজা খোলার শব্দ হয়। নেহা অফিস থেকে ফিরল। তার পরনে এখনই ইউনিফর্ম। সে ঘরে ঢুকে দেখে তার বাবা সোফায় কেমন করে অস্বাভাবিকভাবে বসে আছে আর মুসকে মুসকে হাসছে। নেহা ব্যাগটা টেবিলে রেখে ধীর পায়ে বাবার পাশে গিয়ে বসে। সে মেহেরাবের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, বাবা, কি হয়েছে তোমার? আজ তোমাকে বড্ড গম্ভীর দেখাচ্ছে। শরীর খারাপ লাগছে? হাসছো কেন মাঝে মাঝে? মেহেরাব হঠাৎ চোখ খোলে। তার চোখে তখনও সেই খুনের রেশ রয়ে গেছে, কিন্তু মেয়ের দিকে তাকাতে সে নিজেকে সামলে নেয়। সে হঠাৎ নেহার হাতে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। মারে, সর্বনাশ হয়ে গেছে। আমাদের প্রধানমন্ত্রী আজিজ সাহেব আর নেই। ওর গ্যাংয়ের লোকগুলো তাকে তার সিক্রেট বাংলোতে গিয়ে মেরে ফেলেছে। নেহা যেন আকাশ থেকে পড়ে। সে সোফা থেকে সিটকে দাঁড়িয়ে পড়ে। তার চোখের মনি স্থির হয়ে যায়। কি বলছো বাবা? পিএম খুন হয়েছে? কখন হলো এটা? আমাদের কাছে তো কোনো খবর নেই। আমি তখন ফাইল গোছাচ্ছিলাম মা। হঠাৎ কালো মুখোশধারী কয়েকজন লোক বাংলোর দেওয়াল টপকে ঢোকে। তারা চিৎকার করে বলছিল তারা ওয়ার গ্যাংয়ের লোক। তারা গার্ডদের মেরে ফেলে ভেতরে ঢুকে আজিজ সাহেবকে নির্যাতন করে মারে। আমি কোনো মতে পেছনের দরজা দিয়ে পালিয়ে প্রাণে বাঁচিয়েছি। চোখের সামনে মানুষটাকে মরতে দেখলাম রে মা। মেহেরা বাবার কান্নায় ভেঙে পড়ে। নেহা নিজের বাবার এই অসহায়ত্ব দেখে শিউরে ওঠে। সে মেহেরাবকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করে। নেহার মাথায় তখন শাওন আর ওয়ার গ্যাংয়ের নামটা ঘুরছে। সে বলে, কেঁদো না বাবা, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। আমি কালই এই কেসটার দায়িত্ব নেব। ওই ওয়ার গ্যাংয়ের আস্পর্ধা অনেক বেড়ে গেছে। তারা প্রধানমন্ত্রীর গায়ে হাত দেওয়ার সাহস পায় কোথা থেকে? আমি কথা দিচ্ছি বাবা, ওদের লিডারকে আমি জ্যান্ত ধরে আনবো। যে বা যারা এই কাজ করেছে তারা নরকেও লুকানোর জায়গা পাবে না। মেহেরাব নেহার কাঁধে মাথা রেখে অন্ধকারের দিকে তাকিয়ে একটা অতি সামান্য হাসি দেয়। সে জানে এই শহরে এখন সেই আসল খেলোয়াড়। তার মেয়ে এখন তার সবচেয়ে বড় ঢাল হয়ে তার অপরাধের তদন্ত করবে। বৃষ্টির শব্দের মেহেরাবের সেই গোপন জলওয়াস আর নেহার শপথ মিশে একাকার হয়ে যায়। বাইরে তখন অঝরে বৃষ্টি পড়ছে, যা ধুয়ে দিচ্ছে এক খুনি পিতার রক্তমাখা ইতিহাস। শহরের এক নির্জন শিল্পাঞ্চলের পরিত্যক্ত হিমঘরের ভেতরে আলো জ্বলছে। বাইরে প্রচণ্ড বৃষ্টি। ঘরের ভিতরে চারদিক মাকড়সার জাল জমে থাকা স্তূপ আর মরচে ধরা লোহা ছড়িয়ে ছিটিয়ে আছে। ঘরের মাঝখানে ছাদ থেকে ঝোলানো মোটা শিকলের সাথে হাত দুটি বাঁধা অবস্থায় ঝুলে আছে সিবিআই হেড শাহেদ সাহেব। তার সারা শরীর রক্তে ভেজা। পরনের শার্টটি এখন লালচে খয়েরি রং ধারণ করেছে রক্তে। তার সামনে দাঁড়িয়ে আছে এক দীর্ঘকায় ছায়া, মুখে কালো রঙের মুখোশ, পরনের দামি ওভারকোট। তাকে সবাই চেনে শ্যাডো কিং নামে।
সে হাতে থাকা একটা চাবুক নিয়ে শাহেদের পিঠে জোরে আঘাত করতে থাকে আর বলে, কিরে সায়েদ, সিবিআই অফিসের পাওয়ার আজ কোথায় গেল রে? তুই তো গত 5 বছর ধরে আমার পেছনে পাগলা কুকুরের মতো লেগে আছিস কেন রে? কিসের এত জ্বালা তোর? তোর কোন পাকা ধানে মই দিয়েছি আমি? শাহেদ যন্ত্রণায় কুঁকড়ে যায়। তার মুখ দিয়ে লালা আর রক্ত ঝরছে। সে অনেক কষ্টে মাথা তুলে শ্যাডো কিংয়ের দিকে তাকালো। তার চোখে প্রতিশোধের খেলা। সে ফেটে পড়া গলায় চিৎকার করে ওঠে, তুই কেন আমাকে মারছিস সেটা তুই ভালো করেই জানিস। 5 বছর আগে তোদের এই শ্যাডো গ্যাংয়ের কুত্তারা আমার একমাত্র মেয়েটাকে তুলে নিয়ে গিয়েছিল। তাকে দিনের পর দিন তোরা নির্যাতন করেছিস, তারপর মেয়ের রাস্তায় ফেলে দিয়েছিস। আমার নির্দোষ মেয়েটার জীবনের বিনিময়ে তোদের এই রক্তমাখা সাম্রাজ্য আমি গুড়িয়ে দেব। তোদের কাউকে আমি বাঁচতে দেব না। শ্যাডো কিং এক মুহূর্তের জন্য স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। তারপর সে খিলখিল করে হাসতে শুরু করে। সেই হাসিটা এতটাই সাইকোপ্যাথিক যে হিমঘরের নিস্তব্ধতা যেন হাড় হিম করা এক বিভীষিকায় পরিণত হয়। সে হাসতে হাসতে শাহেদের খুব কাছে গিয়ে তার গাল চেপে ধরে বলে, মেয়ে, ওরে আমার ধোয়া তুলসী পাতা সিবিআই হেড, তুই তোর মেয়ের কথা বলছিস, কিন্তু তুই কি একবারও ভেবে দেখেছিস তোর মেয়েকে কেন তোলা হয়েছিল? তুই কি জানিস তোর ওই নিষ্পাপ মুখোশের আড়ালে তুই কতটা জঘন্য এক জানোয়ার? শাহেদ অবাক হয়ে তাকিয়ে থাকে। শ্যাডো কিং তার কোমরে থাকা একটা ছোট খঞ্জর বের করে শাহেদের গালে একটা গভীর পোঁচ দেয়। রক্তের ধারা নামতে শুরু করলে শাহেদ ছটফট করতে থাকে, পা ছাড়াতে থাকে সবখানে। তারপর শ্যাডো কিং ওর তলপেটে লাথি মেরে বলে, আজ থেকে 5 বছর আগে এক ছোটোখাটো ব্যবসায়ী তোর কাছে গিয়েছিল সাহায্যের জন্য। এমপির লোকেরা তার দোকান তুলে দিতে চেয়েছিল। তুই ওই ব্যবসায়ীর কাছ থেকে 10 কোটি টাকা ঘুষ চেয়েছিলি মনে কর। লোকটা দিতে পারিনি বলে তুই তার বিরুদ্ধে মিথ্যে ড্রাগস কেস দিয়ে তার জীবনটা তেজপাতা করে দিয়েছিলি। মনে পড়ছে সায়েদ? লোকটা 1 বছর যখন জেলে পড়ছিল তখন তার সুন্দরী বউ এসেছিল তোর পায়ে ধরতে। মেয়েটা বলেছিল যে কোনো কিছুর বিনিময়ে তার স্বামীকে ছেড়ে দিতে। তুই তখন কি করেছিলি মনে আছে? শাহেদ এবার ভয়ে থরথর করে কাঁপতে থাকে। তার অতীত যেন জ্যান্ত হয়ে চোখের সামনে ভেসে উঠছে। শ্যাডো কিং তার কানের কাছে মুখ নিয়ে কানে একটা কামড় বসিয়ে বলে, তুই সেই অসহায় মহিলাকে নিজের বিছানায় তুলেছিলি। লোকটার মুক্তির টোপ দিয়ে তুই তাকে দিনের পর দিন ভোগ করেছিস। তারপর যখন তোর নেশা মিটে গেল তুই ওই মহিলাকে উলঙ্গ করে পশুর মতো নির্যাতন করে মেরে ফেলেছিলি। তুই ভেবেছিলি দেখার কেউ নেই। শালা, তোর মেয়ের জীবন বড়, বাকিদের জীবন সহজ নাকি? শ্যাডো কিং হঠাৎ শাহেদের পেটে জোরে একটা ঘুষি মারে। শাহেদ করে ওঠে যন্ত্রণায়। মারিস না, আর মরে যাব আমি। ডাক দিয়ে দয়াল ধরে রইবি না আর বেশিক্ষণ এ দরবারে। শোন, ওই মহিলার একটা 10 বছরের ছোট ছেলে ছিল সায়েদ। তুই তার সামনে থেকে তার মাকে টেনে নিয়ে গিয়েছিলি। সেই বাচ্চা ছেলেটা রাস্তায় বসে হাউমাউ করে কাঁদছিল আর সাহায্যের জন্য হাহাকার করছিল। আমাদের গ্যাংয়ের লোকেরা তাকে উদ্ধার করে। সেই ছেলেটাই আমাদের সব জানিয়েছিল যে সিবিআই হেড সায়েদ একজন খুনি আর ধর্ষক। তোর মেয়ে তো তোর পাপের প্রায়শ্চিত্ত করেছে মাত্র। আসলে তো তুই ছিলি ওই বাচ্চার কান্নার কারণ। শাহেদ এখন আর কোনো কথাই বলতে পারে না। তার অপরাধবোধ আর শারীরিক যন্ত্রণা তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে। শ্যাডো কিং এবার একটা লোহার রড আগুনে লাল করে নিয়ে আসে। সে শাহেদের উড়ুর ওপর সেই গরম রডটা চেপে ধরে। সাথে সাথে চিৎকার দিতে থাকে শাহেদ, ও মা গো, বাবা গো, আল্লাহ, শুয়োরের বাচ্চা, সরা রড, আমি মরে গেলাম রে, সরা। বিভৎস মাংস পোড়ার গন্ধ ছড়াতে শুরু করে। তখন শ্যাডো কিং হেসে দেয়। তারপর বলে, তুই তো আইনের পোশাক পরে পৈশাচিক কাজ করিস, আর আমি শ্যাডো কিং। আমি আইনের বাইরে থেকে তোর মতো জানোয়ারদের শেষ করি। তোর মেয়ের মৃত্যু যদি তোর কাছে বেদনাদায়ক হয় তবে ভেবে দেখ সেই বাচ্চাটার কাছে তার মায়ের মৃত্যু কেমন ছিল। তোর এই রক্তমাখা শরীরটা আজ আমি টুকরো টুকরো করে সেই ড্রেনে ভাসিয়ে দেব, যে ড্রেনে তুই ওই মহিলার লাশ ফেলেছিলি। শ্যাডো কিং অত্যন্ত ধীরে সুস্থে শাহেদকে নির্যাতন করতে থাকে। সে শাহেদের একটা একটা করে নখ উপড়ে ফেলে।
শাহিদ এখন যন্ত্রণার সর্বোচ্চ স্তরে। সে শুধু বিড়বিড় করে বলতে থাকে, হ্যাঁ, আমাকে মেরে ফেলো, দয়া করে আর কষ্ট দিস না, মেরে দে একেবারে। কিন্তু শ্যাডো কিংয়ের ডিকশনারিতে দয়া বলতে কিছুই নেই। সে বলে, মরণ তো খুব সহজ সায়েদ। আমি চাই তুই মরার আগে তোর প্রতিটি অপরাধের স্বাদ গ্রহণ কর। এই যে তুই দেখছিস চারপাশটা অন্ধকার, তোর বাকি জীবনটা এর চেয়ে অন্ধকার হবে নরকে। তুই ছিলি সিবিআই এর সম্মান, আর আমি হলাম তোর জীবনের চরম অপমান। শাহিদ একসময় নিথর হয়ে যায়। তার হৃৎপিণ্ড থেমে যাওয়ার আগে সে শেষবারের মতন শ্যাডো কিংয়ের মুখোশের আড়ালের চোখ দুটো দেখে নেয়। সে চোখে কোনো দয়া ছিল না, ছিল কেবল এক আদিম প্রতিহিংসা। শ্যাডো কিং শান্তভাবে তার রডটা একপাশে ছুঁড়ে ফেলে দিল। সে জানে এই শহরে তার কাজ এখনও শেষ হয়নি। সে হিমঘরের বাইরে বেরিয়ে আসে। অঝোরে বৃষ্টি নামছে তখনও। শ্যাডো কিং তার মুখোশটা খুলে পকেটে রাখে। বৃষ্টির ছাপটায় তার মনের আগুন যেন আরও বেড়ে যায়। সে তার গাড়ির দিকে হাঁটতে থাকে। পেছনে পড়ে থাকে এক জঘন্য কর্মকর্তার নিথর দেহ আর এক মর্মান্তিক সত্য। শহরের ল্যাম্পপোস্টের হলুদ আলোয় শ্যাডো কিংয়ের ছায়ার দীর্ঘ থেকে দীর্ঘতর হয়। সে জানে নেহা তাকে খুঁজছে। শাহেদের অন্তর্ধান পুরো সিবিআই দপ্তরে ভূমিকম্প সৃষ্টি করবে, আর এটাই শ্যাডো কিং চায়। সে গাড়ির ইঞ্জিন স্টার্ট দেয় এবং হারিয়ে যায় অন্ধকারের রাজত্বে। বাইরে তখনও আকাশের বুক চিরে নামছে শ্রাবণ মেঘের অযোধ্যারা। বজ্রপাতের আলোয় মাঝে মধ্যেই ঘরটা সাদা হয়ে উঠেছে। মেহেরাব সোফায় বসে নিজের মেয়ের কাঁধে মাথা রেখে শিশুর মতন কুপিয়ে কাঁদছে। নেহা স্তব্ধ হয়ে বসে আছে। তার মনে পড়ছে ছোটবেলার কথা। বাবা তাকে কখনো কোনো অভাব বুঝতে দেয়নি। মা মারা যাওয়ার পর এই মানুষটাই তাকে আগলে রেখেছে। নিজের হাড় পানি করা খাটুনি দিয়ে নেহাকে সিবিআই অফিসার বানিয়েছে। কিন্তু আজ বাবার এই ভেঙে পড়া রূপ দেখে নেহা নিজের ভেতর এক তীব্র অস্থিরতা অনুভব করে। সে বাবার পিঠে হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করে। বাবা, এইভাবে কেঁদো না। আজিজ সাহেব প্রভাবশালী ছিলেন ঠিকই, কিন্তু মৃত্যু তো অবধারিত। তুমি শান্ত হও। তার কষ্টে কত কাঁদবে বলো তো? মেহেরাব হঠাৎ মাথা তোলে। তার চোখের মণি দুটো এখন লাল হয়ে আছে। সে নেহার চোখের দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেলে। আজ তার ভেতরে জমে থাকা সেই 25 বছরের পুরনো ক্ষতটা যেন আগ্নেয়গিরির লাভার মতন ফেটে বেরোতে চাইছে। সে নেহার হাত দুটো শক্ত করে জাপটে ধরে বলতে শুরু করে, মারে, তুই আজ অনেক বড় অফিসার হয়েছিস। সমাজের উচ্চ স্তরের মানুষ তোর স্যালুট দেয়। কিন্তু তুই কি জানিস তোর এই বাবার রক্তে কত বড় কলঙ্ক মিশে আছে? তোর দাদিমা ছিল একজন বেশ্যা। হ্যাঁ রে মা, তোর দাদিমা ছিল এই শহরের সবচেয়ে বড় পতিতালয়ের একটা পণ্য। নেহা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সে চমকে উঠে বাবার থেকে একটু সরে বসে। তার সারা শরীরে যেন বিদ্যুতের মতন শক খেয়ে যায়। নিজের গর্বের আড়ালে এমন একটা পরিচয় লুকিয়েছিল যা সে কোনো দিন দুঃস্বপ্নেও কল্পনা করেনি। মেহেরাব তাকে কখনো ও দাদিমার পরিচয় দেয়নি। নেহার কপালে চিন্তার ভাঁজ পড়ে। বুকটা ধক করে ওঠে ওর। কি কি বলো বাবা এসব? দাদিমা ছিল আমার। তুমি তো বলতে তুমি নাকি এতিম। হ্যাঁ রে মা, এতিম নই আমি, তবে বাবা ছিল না আমার। আর এটাই চরম সত্য। তোর দাদিমা ছিল দেহোপজীবনী। তার ঘরেই আমার জন্ম হয়েছিল। তোর তো মা বাবার পরিচয় আছে রে মা, সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারিস। কিন্তু আমার তো সেটাও নেই। আমার বাবাকে কার থেকে আমি এসেছি তা আমি জানি না। ছোটবেলায় যখন বন্ধুদের সাথে খেলতে যেতাম, সবাই আমাকে বেশ্যার ছেলে বলে থুতু দিত। পরিচয় হিসেবে মায়ের নামটাই ছিল, কিন্তু সেই পরিচয় কি আর সমাজে দেওয়া যায়? মেহেরাব নেহার হাত আরও জোরে চেপে ধরে। নেহা যন্ত্রণায় কুঁকড়ে যায়। কিন্তু বাবার এই কষ্টে ভরা কথার সামনে সে মুখ খুলতে পারে না। মেহেরাব আবার বলতে শুরু করে, যখন খুব ছোট ছিলাম তখন এই আজিজ লোকটা আমাদের ঘরে আসতো। সে তখন থেকে বখাটে, খুনি আর মারাত্মক জানোয়ার ছিল। তোর দাদিমার সাথেই সে বেশি সময় কাটাতো। সে যখন আমার মাকে ভোগ করতো তখন আমি পাশের ঘরে বসে কান চেপে থাকতাম। মা, তোর দাদিমাই আমাকে ওর কাছে থাকতে দিয়েছিল, যেন তার পরিচয় হারিয়ে যায়। সবাই যেন তোর বাবাকে চেনে মন্ত্রীর সহযোগী হিসেবে। বড় হয়ে লোকটার প্রতি এক অদ্ভুত মায়ার ঘৃণা দুই জন্মালো। সে ধীরে ধীরে মন্ত্রী হয়ে গেল, আর আমি হলাম তার ব্যক্তিগত কুকুর। 25 বছর ধরে আমি তার জুতোর কাদা পরিষ্কার করেছি। সে আমাকে দিয়ে তার বিছানার মেয়ে মানুষ জোগাড় করাতো। ভাবা যায়
25 বছর আমি এইসব যন্ত্রণা সহ্য করেছি মা। মেহেরাব আবার নেহার কাঁধে মাথা রেখে কাঁদতে থাকে। নেহা মনে করে তার বাবা আজ পুরনো দিনের কষ্টের কথা মনে করে আর আজিজের মৃত্যুতে শোকাতুর হয়ে এমন আবেগপ্রবণ হয়ে পড়েছে। সে বিন্দুমাত্র টের পায় না যে তার সামনে বসে থাকা এই শান্ত মানুষটাই কিছুক্ষণ আগে আজিজ খানকে কষায়ের মতন কুপিয়ে তার ঘিলু বের করে দিয়ে এসেছে। বাবা, যা হওয়ার হয়েছে, দাদিমার জন্য দোয়া করিও। তুমি এখন রাজনীতি থেকে দূরে থাকো, না হলে তোমারও বিপদ আছে। না মা, আমি রাজনীতি করবই রে, এটা এখন আমি বুঝি। তাছাড়া আমাকে এখন দলের অনেকেই চায়। নেহা আরও কিছু বলতে যাবে, ঠিক সেই মুহূর্তে নেহার মোবাইল ফোনটা জোরে বেজে ওঠে। নেহা বসা থেকে উঠে দাঁড়ায়। স্ক্রিনে ভেসে উঠছে তার সহকারী সামিরের নাম। নেহা ফোনটা রিসিভ করে কানের কাছে নেয়। হ্যালো সামির, এত রাতে ফোন দিয়েছো কেন? জানো না আমি বাড়িতে এলে বাবার সাথে সময় কাটাই। ম্যাম, খারাপ কিছু ঘটে গেছে। আমাদের হেড অফিসের সাইড সাহেব আর বেঁচে নেই। তাকে শ্যাডো গ্যাংয়ের লোকেরা অফিস থেকে ফেরার পথে সবার সামনে তুলে নিয়ে গেছিল। একটু আগে শহরের এক নির্জন হিমঘরের সামনে তার ক্ষতবিক্ষত লাশ পাওয়া গেছে ম্যাম। তার সারা শরীর ও যন্ত্রণা দিয়ে শেষ করে দিয়েছে। কি বলছো? স্যারের লাশ? খুন? এই শ্যাডো গ্যাং অনেক বেড়েছে, শালাদের সারাতে হবে। নেহার হাত পা কাঁপতে থাকে। শায়েদ সাহেব ছিলেন তার মেন্টর। তিনি নাকি নেহার ভেতরে তার মেয়েকে খুঁজে পেত। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে শহরের প্রভাবশালী মন্ত্রী আর সিবিআই হেড দুজনেরই এমন পৈশাচিক মৃত্যু। নেহা রাগে কাঁপতে থাকে। আচ্ছা, আমি এক্ষুনি আসছি অফিসে। লাশ কি অফিসে আনা হয়েছে? হ্যাঁ ম্যাম, লাশ আনা হয়েছে। সবাই খুব আতঙ্কে আছে। শ্যাডো গ্যাং নিজে এই খুনের দায়িত্ব নিয়েছে বলে মনে হচ্ছে। ঠিক আছে, কাজ অনেক জমে আছে। কোনো একজন কেরানিকে খবর দাও যেন এখনই অফিসে আসে। অনেক পুরনো ফাইল কাটতে হবে। আর শোনো, এমপি সিক্রেট ফার্ম হাউসে যাও, সেখানে তার লাশ পাবে। সেই খুনটা করেছে ওয়ার গ্যাংয়ের লোকেরা। হোয়াট? পিএম সাহেবও শেষ? আমরা যাচ্ছি ম্যাম। নেহা ফোন রেখে বাবার দিকে তাকায়। মেহেরাব তখনও সোফায় বসে ফুপিয়ে কাঁদছে। নেহা বাবার কপালে হাত রেখে বলে, বাবা, আমাকে এখনই বের হতে হচ্ছে। অফিসে বড় দুর্ঘটনা ঘটেছে, তুমি নিজের খেয়াল রেখো। নেহা দ্রুত পায়ে ইউনিফর্ম পরে ঘর থেকে বেরিয়ে যায়। মেহেরাব তখন হাসতে থাকে, শব্দ করে হাসতে থাকে, মাথার চুলগুলো টানতে থাকে। পুরাই পাগলের মতন করে মেহেরাব। তারপর চিৎকার করে বলে, সুরের বাচ্চা মন্ত্রী, খান কিরপোলা, তোরে আজকে শান্তি দিছি রে। আমারে তুই পাগল বানায় ফেলছস। তোর চেয়ার এখন আমার মনে তুই মন্ত্রী হবার জ্বালা ধরিয়া দিয়েছস। মাদার চাঁদ, আমি রাজপ্রাসাদে জন্ম নেয়নি ঠিকই, কিন্তু নিজের সাম্রাজ্য কিভাবে গড়ে তুলতে হয় সেটা আমি এখন জানি। ফিরাউনের মতো অমর হওয়ার ইচ্ছা নেই আমার, বরং এমন এক নাম রেখে যেতে চাই যা শোনার পর সবার হৃৎপিণ্ড যেন ভয়ে থমকে যাবে। ওদিকে শহরের অন্য প্রান্তে জরাজীর্ণ বস্তি সদৃশ বাড়ির বারান্দায় বসে আছে আবির। 3 শেডের 3 রুমের একটি বাড়ি, মেঝেটা পাকা করা, কিন্তু টিনটা ভাঙাচোরা অবস্থায় বলা যায়। কিছুক্ষণ আগে তার সৎমা রিমার চিৎকার আর গালিগালাজ থেমেছে। রিমার চিৎকার থামার কারণ আবিরের খুব ভালো করেই জানা। পাশের বাড়ির প্রভাবশালী এক অর্থবিত্তের মালিক মিজান সাহেব তাদের বাড়িতে এসেছে। আবির জানে গোপনে তার মা এই মিজানের সাথে গভীর পরকীয়ায় লিপ্ত। মিজান রুমে ঢুকতে রিমা শান্ত হয়ে যায় এবং দরজা বন্ধ করে দেয়। আবির বারান্দায় বসে অন্ধকারের দিকে তাকিয়ে থাকে। বৃষ্টির পানি তার পায়ে লাগছে, কিন্তু তার সেদিকে খেয়াল নেই। তার খুব খারাপ লাগে, ঘৃণা লাগে নিজের সৎ মায়ের উপর। তবুও সে চুপচাপ শুয়ে যায়। যারা নিজের বাড়িতে সে এক অবাঞ্ছিত প্রাণী। মিজান আর রিমার হাসাহাসি আর কুৎসিত কথোপকথন পাশের ঘর থেকে ভেসে আসছে। আবির নিজের কান দুটো চেপে ধরে। তার মনে হয় এই নরক থেকে তার মুক্তি নেই। সে নিজেই নিজের শরীরে ব্যান্ডেজ করেছে। সন্ধ্যা রাতেই তো মার খেয়ে এসেছে গলির মোড়ে। তার মাথায় ঘুরছে অফিসের অপমান, গলির ভিতরে কাণ্ড আর নেহার সেই জ্বর। অঝরে বৃষ্টি পড়ছে। আবির যখন ভেতরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই তাদের জরাজীর্ণ বাড়ির সামনে একটা পুলিশের গাড়ি এসে দাঁড়ায়। সিবিআই অফিসের গাড়ি তাকে নিতে এসেছে। ড্রাইভার বাইরে থেকে জোরে হর্নটায় আবিরের নাম ধরে ডাকে। আবির অবাক হয়, রাত 2টার সময় কেন তাকে ডাকা হচ্ছে। সে তড়িঘড়ি করে বাইরে বেরিয়ে আসে। আবির, ম্যাডাম নেহা কল করেছে, তোমাকে এখন অফিসে যেতে হবে। হেড অফিসার সায়েদ সাহেবের
খুনের তদন্তে সব পুরনো ফাইল বের করতে হবে। জলদি গাড়িতে ওঠো। কি বড় স্যার, খুন হয়েছে? আরে হ্যাঁ, মদন নাকি, শুনিস না? ওঠ বলছি। আবির দ্রুত গাড়িতে গিয়ে বসে। সে জানে আজ সারা রাত তাকে অনেক গালিগালাজ আর অপমান সহ্য করতে হবে। গাড়িটা অন্ধকারের বুক চিরে সিবিআই অফিসের দিকে ছুটে চলে। আবির জানালার কাছ দিয়ে বৃষ্টির ফোঁটাগুলো দেখছে। সে জানে না এই শহরটা আজ রাতে কতটা রক্তাক্ত হয়ে উঠেছে। গাড়িটি যখন অফিসের সামনে পৌঁছায়, আবির দেখে পুরো দপ্তরে পুলিশের বহর। নেহা করিডোরে দাঁড়িয়ে সিগারেট টানছে। তার চোখে আজ এক ভিন্ন রকমের নেশা। আবিরকে দেখে সে একটা জোরে ডাক দেয়। এত দেরি কেন আপনার? এদিকে আসেন। স্বামীর, তোমরা যাও এখন। মিস্টার আবির, আপনি শ্যাডো গ্যাংয়ের জমানো যত ফাইল আছে বের করুন তো। সেগুলো নিয়ে জলদি সব ইনভেস্টিগেশন টেবিলে নিয়ে আসুন। কাজ শুরু করুন, না হলে আজ আপনার চাকরি থাকবে না। আবির মাথা নিচু করে গোডাউনের ভেতরে ঢোকে। তারপর ফাইল খুঁজতে থাকে। সে ফাইলের পর ফাইল খুলে সব ইতিহাস দেখতে শুরু করে। ঘড়ির কাঁটায় রাত 3টে বাজলো। অনেকে অফিসে এসেছে। অধিকাংশ অফিসার আর কনস্টেবল প্রধানমন্ত্রীর আজিজ খানের ফার্ম হাউসে গিয়েছে তথ্য সংগ্রহ আর তদন্তের জন্য। নেহা তার কেবিনে বসে অনেক কিছুই ভাবছে। হঠাৎ দরজায় টোকা পড়ে। আবির 4টে মোটা ফাইল বগল দাবা করে ভেতরে ঢোকে। তার হাঁটার ভঙ্গিতে সেই পরিচিত জড়তা। আবির ফাইলগুলো ধীর পায়ে নেহার টেবিলের ওপর রাখে। নেহা লক্ষ্য করে আবিরের শার্ট প্যান্টে কাদার ছোপ ছোপ দাগ লেগে আছে। তার জুতো জোড়া ভেজা। ম্যাম, এগুলো ছাড়া আপাতত আর্কাইভে আর কিছু নেই। শ্যাডো গ্যাং সংক্রান্ত সব পুরনো রিপোর্ট এখানে আছে। নেহা মাথা তুলে আবিরের দিকে তাকায়। তার ভ্রু কুঁচকে যায়। অফিসের এসি চলছে পুরো দমে। তার মাঝে আবিরের এই অবস্থা দেখে নেহার বিরক্তি ছাপিয়ে এক ধরনের কৌতূহল জাগে। এ কি, আপনি এই ভেজা কাদা মাখা অবস্থায় কেন অফিসে চলে এলেন? বাড়িতে গিয়ে ফ্রেশ হননি? আপনি কি বাড়ির ড্রেস পরে গিয়েছিলেন নাকি? আবির নিজের শার্টের দিকে একবার তাকিয়ে ম্লান হাসে। তার সেই হাসিতে একরাশ ক্লান্তি আর অবজ্ঞা মিশে আছে। সে খুব নিচু স্বরে উত্তর দিতে শুরু করে। ম্যাম, গলি থেকে ওই অবস্থায় বাড়িতে ফিরেও রক্ষা পাইনি। সৎমা খুব বকাচকা করেছে। তিনি আমাকে ঘরে ঢুকতে দেয়নি। ড্রয়িং রুমের দরজা বাইরে থেকে তালা দেওয়া ছিল, তাই সারা রাত বারান্দায় বসেছিলাম। ওখানেই বৃষ্টির ছাট লেগেছে আর কাদা বেগেছে। কেন ঢুকতে দেয়নি? আপনি কি ছোট বাচ্চা যে বাড়িতে ঢুকতে দেবে না? আসলে ম্যাম, বাড়িতে 2 দিন ধরে বাজার নেই। মা 2 দিন ধরে টাকা দেয় আর আমার থেকে টাকাগুলো ছিনতাইকারীরা নিয়ে নেয়। উনি মনে করেন আমি টাকাগুলো নষ্ট করছি বা নেশা করে বেড়াচ্ছি। আজ রাতে বাজার না নিয়ে যাওয়াতে উনি আমাকে ঘরে উঠতে দেননি। নেহা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। একজন সিবিআই অফিসের কর্মচারীর সাথে তার নিজের বাড়িতে এমন আচরণ করা হয়। নেহা হঠাৎ নিজের রাগের কথা ভুলে যায়। তার মনে পড়ে ওই গলিতে আবিরের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা দৃশ্যটা। তার মানে আপনি না খেয়ে আছেন 2 দিন? হ্যাঁ ম্যাম, 2 দিন ধরেই একটু উল্টাপাল্টা চলছে, তবে অভ্যাস হয়ে গেছে। তখন বললাম আমার সাথে হাসপাতালে যেতে, চিকিৎসা করাতে, গেলেন না। শোনেন, এই অবস্থায় কাজ করা সম্ভব নয়। যান, কড়া করে চা করে আনুন। আমারও মাথা ধরেছে। নিজের জন্য 1 কাপ করবেন আর কিছু বিস্কুট খেয়ে নেবেন। যান। আচ্ছা ম্যাম, এখনই নিয়ে আসছি। আবির চলে যায়। নেহা এবার ফাইলগুলোতে মন দেয়। সে খুব দ্রুত পাতা উল্টাতে থাকে, কিন্তু যত বেশি সে ভেতরে ঢুকছে তত বেশি হতাশ হচ্ছে। প্রতিটি ফাইলে শ্যাডো গ্যাংয়ের নৃশংসতার বর্ণনা আছে, খুন, গুম, মুক্তিপণ, কিন্তু কোথাও তাদের মূল হোতা শ্যাডো কিংয়ের কোনো হদিশ নেই। কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই, কোনো সিসিটিভি ফুটেজ নেই, এমনকি কোনো আই উইটনেসও বেঁচে নেই যাকে জেরা করা যায়। শাওনকেও ধরা সম্ভব নয়, কারণ কেউ তো তাকে খুন করতে দেখেনি। নেহা ফাইলগুলো ছুঁড়ে মারে। কি অদ্ভুত, একটা লোক পুরো শহরটাকে হাতের মুঠোয় নিয়ে খেলছে, অথচ আমরা কেউ তার একটা কাজের সামান্য ক্লু পর্যন্ত পাচ্ছি না। এই শ্যাডো কিং কি ভূত নাকি কোনো অদৃশ্য শক্তি? কাকে ধরবো আমি? কার পেছনে ধাওয়া করব? পুরো ডিপার্টমেন্ট এখন অন্ধকারের মতো হাতড়াচ্ছে। নেহা বিরক্তিতে সিগারেট ধরায়। ধোয়ার কুণ্ডলি সিলিংয়ের দিকে উঠে যাচ্ছে। তার মনে হচ্ছে সে কোনো গোলকধাঁধায় আটকে গেছে। আজিজ খান খুন হলো, শাহেদ সাহেবও চলে গেল। এই শহরটা এখন শকুনের দখলে। ঠিক সেই মুহূর্তে আবির 2 হাতে 2টো ধোয়া ওঠা চায়ের কাপ নিয়ে ঘরে ঢোকে। নেহা লক্ষ্য করে আবির খুব সাবধানে হাঁটছে, যাতে চা উপচে না পড়ে।
আবির কাপটা নেহার সামনে নামিয়ে রাখে। নেহা তখনও দুশ্চিন্তায় কপালে হাত দিয়ে বসে আছে। আবির চা দিতে গিয়ে নেহার মুখের দিকে এক পলক তাকিয়ে হঠাৎ থেমে যায়। ম্যাম, একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? কি বলবেন? তাড়াতাড়ি বলুন। ম্যাম, চিন্তা এত করবেন না। আপনার গালে যে তিলটা আছে, আপনি যখন অতিরিক্ত চিন্তা করেন তখন কপাল কুঁচকে তিলটা কেমন বাঁকানো দেখায়। আপনাকে তখন খুব বিশ্রী লাগে। আপনি তো সুন্দরী, তিলটা সোজা থাকলেই ভালো দেখায়। নেহা যেন মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। এই ছেলেটা কি পাগল নাকি ফাজিল? সিবিআই অফিসের ভেতরে বসে একজন সিনিয়র অফিসারকে তার তিল বাঁকানো নিয়ে কথা বলছে। ফাজলামো করছেন আপনি? ইয়ার কি করছেন আমার সাথে? দেখছেন আমি কেস সলভ করতে না পেরে চিন্তায় মরছি, আর আপনি আমার রূপের বর্ণনা দিচ্ছেন। এই শ্যাডো গ্যাংকে ধরতে না পারলে আমরা সবাই মরব। সায়েদ সাহেবকে যেভাবে মেরেছে, এরপর হয়তো আমার বা আপনার পালা আসবে। এই ফালতু কথা বন্ধ করুন। আবির চশমাটা নাকের ওপর একটু ঠেলে দেয়। তার চোখে মুখে কোনো ভয় নেই, বরং এক অদ্ভুত ধৈর্য। সে চায়ের কাপে একটা চুমুক দিয়ে ধীর গলায় বলে, চিন্তা এত কিসের ম্যাম? শ্যাডো কিংকে ধরতে হলে আগে শ্যাডোর উৎসের কাছে যেতে হবে। তবে ম্যাম, আমি যতটুকু শুনেছি সেটা আমি বলি, আপনার হয়তো কিছুটা হেল্প হতে পারে। নেহা চায়ের কাপ হাতে নিয়ে ভ্রু কুচকায়, চুমুক দিয়ে বলে, আপনি কি শুনেছেন? আপনার মতো একজন ক্লার্ক কি জানবে যা আমরা 5 বছর জানতে পারিনি? ম্যাম, আপনার সায়েদ স্যার যাকে আপনি আদর্শ মানতেন, সেই সায়েদ স্যার লোকটা খুব একটা সুবিধার ছিলেন না। তিনি আগের পোস্টিং যেখানে ছিলেন সেখান থেকেই নাকি অন্ধকার জগতের সাথে ক্রাইম করতেন। তিনি ছিলেন, সে তো শুভ্র ইউনিফর্মের নিচে থাকা এক কালনাগিনীর মতো। খবরদার, শায়েন সাহেবের বিরুদ্ধে কোনো আজে বাজে কথা বলবেন না। উনি একজন শহীদ অফিসার। ম্যাম, শহীদ আর অপরাধীর মধ্যে পার্থক্য খুব সামান্য। আপনি কি জানেন সায়েদ সাহেব কিভাবে এক নিঃস্ব ব্যবসায়ী সাজানো সংসার তছনছ করেছিল? ওই ব্যবসায়ী থেকে 10 কোটি টাকা চেয়েছিল। ব্যবসায়ী দিতে পারেনি বলে তার উপর ড্রাগস কেস দিয়ে জেলে পাঠিয়েছিল উনি। তারপর সেই ব্যবসায়ীর অসহায় স্ত্রীকে নিজের ফ্ল্যাটে ডেকে এনেছিলেন সাহায্যের নাম করে। সেই মহিলাকে তিনি দিনের পর দিন পশুর মতো ভোগ করেছেন। তারপর নগ্ন অবস্থায় তার লাশ ওই মহিলার ছেলের সামনে ফেলে দিয়েছিল। সেই মহিলার একটা ছোট ছেলে ছিল ম্যাম, যে আজও সেই প্রতিশোধের আগুনে জ্বলছে। কি? নেহার হাতে চায়ের কাপটা কেঁপে ওঠে। আবিরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সে। এত বড় কথা আবির জানে কিভাবে? নেহা নিজেকে একটু সামলে নেয়, তারপর বলে, ব্যবসায়িক নাম কি তামিম ইকবাল? হ্যাঁ, মনে হয়। কিন্তু তিনি তো ড্রাগস বিজনেসে ধরা পড়েছিল, আমি সেটা জানি। তার মানে পিছনে এই কাহিনী, আর সেই লোকের ছেলেই কি খুন করছে? আমি তো জানি না ম্যাম। আপনি আপনি এসব কোথায় জানলেন তাহলে? আর এগুলো কি সত্যি? ম্যাম, একদিন 4 জন লোক আসে অফিসে। একটা কক্ষে সায়েদ স্যার সহ মোট 5 জন বসে গল্প করে। আমি চা বিস্কিট নিয়ে যাই, তখন ওনাদের কথা শুনে ফেলি। দরজার আড়াল থেকেই শুয়েছিলাম। স্যারকে সবাই বলছিল, সায়েদ তুমি তো মিয়া অনেক ঝানুমাল, ক্রাইম করো অথচ কোনো ধরার মানুষ নেই। তারপর উনি নিজে এসব বলেছিল। ছি আবির, এভাবে মানুষের কথা শুনতে নেই। আপনি তো খুব খারাপ লোক। সরি ম্যাম। তবে ম্যাম, সায়েদ সাহেব যা করেছেন শ্যাডো কিং হয়তো সেটাই ফেরত দিয়েছে। এই লড়াইটা ম্যাম অপরাধ আর আইনের নয়, এটা হলো পাপ আর তার চরম পরিণতি। আপনি যদি সায়েদ সাহেবের পুরনো সব ব্ল্যাঙ্ক স্টেটমেন্ট আর বেনামি ফ্ল্যাটগুলোর হদিস নিতে পারেন, তবেই বুঝবেন কেন শ্যাডো কিং তাকেই টার্গেট করেছে। হয়তো কোনো ক্লু পেতে পারেন। আবিরের প্রতিটি কথা নেহার মাথায় হাতুড়ির মতন বাজছে। সে আবিরের দিকে তাকায়। এই মুহূর্তে আবিরকে আর সেই খ্যাত বা আহামক বলে মনে হচ্ছে না। আবির যেন বড় কোনো অফিসারের মতন কথা বলছে। আবির তার চায়ের কাপটা খালি করে বলে, আমি যাই ম্যাম, অনেক ফাইল বাকি আছে। দেখি খুঁজে আরও কিছু পাওয়া যায় কি না। আর চিন্তা করবেন না, তিলটা সোজা রাখুন। শ্যাডো কিং কোনো না কোনো দিন ঠিকই ধরা পড়বে, তবে হয়তো সেটা আপনার ভাবনার বাইরের কোনো রূপে। আবির ঘুরিয়ে ঘুরিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। নেহা চুপ করে বসে থাকে।
জানালার বাইরে বৃষ্টির শব্দে আবিরের কথাগুলো প্রতিধ্বনিত হতে থাকে। সে বুঝতে পারে এই কেসটা সে যেভাবে ভেবেছিল তার চেয়ে অনেক বেশি গভীর আর নোংরা।